পেটে কারো স্পর্শ পেতেই চমকে উঠল মিলি। লোকটার দিকে ফিরে দেখার আগেই কেউ পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ও লম্বা এলোকেশি চুলে নাক ডুবিয়ে দিয়ে ইচ্ছে মতো ঘাড়ে আর গলায় ঠোঁটের স্পর্শ দিতে আরম্ভ করলো। হঠাৎ কারো এরকম দ্বারা কর্মকাণ্ডে মিলি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কেবিনে বসে কাজ করছিল মিলি। কোনো একটা দরকারি ফাইলের জন্য আলমারির কাছে গিয়ে ফাইলটা খুঁজতে লাগেও। তারই মধ্যে কেউ একজন এসে ওকে হুটহাট করেই পিছন থেকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো আদর দিতে আরম্ভ করে। হুটহাট কারোর এরকম আকস্মিক স্পর্শে ভ্যাবাচাকা খেয়ে যায় মিলি। ও সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়। অবশ্য এই স্পর্শটা মিলির অজানা নয়। গত 6 মাস যাবৎ কেউ একজনকে এত কাছ থেকে ওকে ভালোবেসে আসছে। সেটা কি হতে পারে মিলির ধারণার বাইরে নয়। আপনাদের হয়তোবা জানতে ইচ্ছে করছে যে ব্যক্তি ওকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে সে কে হতে পারে। যে মানুষটা এই মুহূর্তে মিলির চুলে নাক ডুবিয়ে রেখেছে সে ওর অফিসের বস ঈশান। গত 6টা মাস যাবৎ ঈশান অর্থাৎ অফিসের বস ওকে ভালোবাসি কথাটা বলে বলে পাগল করে রেখেছে, কিন্তু মিলি তার ডাকে সাড়াই দিচ্ছে না। একটা সময় মিলি এই অফিসের সামান্য একজন স্টাফ ছিল। বর্তমান বস অর্থাৎ ঈশানের আব্বু হুটহাট করে অসুস্থ হয়ে পড়াতে তখন ঈশান অফিসে আসতে শুরু করে। এর আগেই ঈশান দেশে ছিল না। যখন আব্বু অসুস্থ হয়ে পড়েছে তখন সব কিছু ছেড়ে দেশে ফিরে আসে। ঈশান দেশে আসার পর 1 সপ্তাহের মাঝে আব্বু কিছুটা সুস্থ হতেই ঈশান তখন অফিসে আসতে শুরু করে আর এমডির দায়িত্বটা নেয়। ঈশান আব্বুকে সম্পূর্ণভাবে বারণ করে দিয়েছে অফিসের এদিকে যেন না আসে, আর যদি আসেও সেটা যেন হয় সবার সাথে দেখার জন্য। ঈশানের একটাই কথা, জলজান্ত দুইটা ছেলে বেঁচে থাকতে বাবার কেন এই শরীর নিয়ে অফিসে আসতে হবে। ঈশানের বড় ভাই সবেমাত্র কিছুদিন হলো বিয়ে করেছে, আর আব্বু আম্মুর ইচ্ছে ছিল ঈশানকে দেশে এনে বিয়ের কথা বলবে। কিন্তু তার আগেই আব্বু কাজের প্রেশার আর সব কিছু মিলিয়ে টেনশন নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য ঈশানকে তাড়াহুড়ো করেই দেশে ফিরে আসতে হয়। আর যখন শুনলো ভাইয়া একটা হাতে 3টা অফিসের কাজ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তখন ঈশান আব্বু যে অফিসটাতে কাজ করতো সেটাই আসে। যাই হোক, এবার বাকি কথাতে ফেরা যাক। যেদিন থেকে ঈশান অফিসে এসেছে আর মিলিকে দেখেছে সেদিন থেকেই ওর প্রতি একটা ভালো লাগার কাজ করে। ঈশান আস্তে আস্তে যখন ওর সম্পর্কে জানতে শুরু করেছে বুঝতে পেরেছে মেয়েটা অতি সাধারণ, কিন্তু এই এত সাধারণের মাঝেও মেয়েটার মধ্যে একটা চমৎকার ব্যাপার আছে। ঈশান যতই মিলিকে দেখছিল ততই ওর প্রতি ভালো লাগা কাজ করছিল। তারপর ঈশান ওর কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু মেয়েটা ওকে ততই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর যখন ঈশান ম্যানেজারের সাহায্যে মিলির সম্পূর্ণ খোঁজ খবর নিল, জানতে পারলো মিলি ওর একটা কাজিনের বাসায় থাকে, আর মিলির ফ্যামিলি বলতে তেমন কেউই নেই। মেয়েটা যেমনই হোক ওকে তো প্রথম দেখাতে ঈশানের ভালো লেগেছে। জীবনে এতগুলো বছর পার করে এসে এই প্রথম কাউকে ভালো লেগেছে, তাই ভালোবাসার মানুষটা যেমনই হোক তাকে ভালো তো বেসেছে। কোনো মেয়ে আজ অবধি ঈশানের মনে জায়গা করে নিতে পারেনি, কিন্তু দেশে আসার পর থেকেই এই মেয়েটাকে যত বেশি দেখছে তত বেশি ওর ভালো লাগা কাজ করছে। একটা সময় ঈশান বুঝতে পারলো ও মিলিকে ভালোবেসে ফেলেছে, তাই ঈশান সব সময় মিলির কাছাকাছি থাকার জন্য স্টাফ থেকে বিয়ে হবার জন্য অফার করলে মিলি প্রথমে ঘাপলা আছে ভেবে রিজেক্ট করে দেবার চিন্তা করে। তারপর ঈশান মিলিকে ডেকে নিয়ে বোঝায়, আর মিলির ফ্রেন্ডও ওকে বুঝিয়েছিল যে এত ভালো একটা জবের অফার তাহলে কেনই বা হাতছাড়া করবে। তাই মিলি হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু সেটাই যেন ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বিয়ের জবটা নেবার পর থেকেই মিলিকে ঈশানের কেবিনের মধ্যেই বসতে হয়। ঈশান যেন মিলির কাছাকাছি আর পাশাপাশি থাকতে পারে, তাই সবসময় ওকে চেষ্টা করে নিজের সাথে রাখে। অফিস টাইমের বাইরে ছাড়া সারাটা দিন মিলিকে ঈশানের আশেপাশেই থাকতে হয়। কথাগুলো ভেবেই মিলির বেজায় পরিমাণে রাগ হয়। মিলি বারবার বারণ করার সত্ত্বেও ঈশান ওকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে।
প্রতিদিন কিছু না কিছু গিফট করে ওকে চমকে দেবার চেষ্টা করে। কিন্তু ঈশানের নিত্যদিনের এই পাগলামিটা মিলিকে অস্বস্তিতে ফেলেছে। প্রথম 1 মাস যেতে না যেতেই ঈশানের পাগলামিটা যখন বাড়তে লাগলো, তখন মিলি ঈশানের কাছে গিয়ে বলে ও এই জবটা আর করবে না। মিলি সেদিন যখন একগাদা রাগ নিয়ে ঈশানকে রিজাইন লেটার দিতে যায়, তখন ঈশান বলতে আরম্ভ করে, ম্যাডাম এত রেগে আছেন কেন? আর কি এটা? এটা আমার রিজাইন লেটার। আমি আর আপনার জবটা করতে পারছি না। মিস মিলি, যথেষ্ট কোনো কারণ ছাড়া তো আপনি জবটা ছাড়তে পারবেন না। আচ্ছা ম্যাডাম, আপনি কি জন্য জবটা ছাড়তে চাইছেন সেটা তো আমাকে আগে এক্সপ্লেন করেন। আপনি যে পরিমাণে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করেন আর হ্যারাসমেন্ট করেন, সেটা কি আমার জবটা ছাড়ার জন্য যথেষ্ট কারণ নয়? একটা মেয়েকে আপনি রুমে একা পেয়ে তার সাথে এরকম জোর জবরদস্তি করেন, ভালোবাসার নামে তাকে বাজেভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা কি যথেষ্ট কারণ হতে পারে না আমার জবটা ছাড়ার? মিলির কথাতে ঈশান উঠে এসে মিলির সামনাসামনি দাঁড়ায়। মিলি সরে যেতে নিলেই ঈশান ওর একটা হাত ধরে টেনে এনে ডেস্কের সামনে দাঁড় করালো। তারপর মুখের উপর এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মুখের একপাশে হাত রেখে বলতে আরম্ভ করে, বেবি, আমি জানতাম তো তুমি সবটা জানার পরও জবটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, তাই তো তোমাকে একটা ডকুমেন্টে সাইন করে রেখেছিলাম। সেটা কি তোমার মনে আছে সোনা? ঈশানের কথাতে মিলি বেশ কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, জানেমান, তুমি 5 বছরের আগে এই জবটা ছাড়তে পারবে না। আর যদি ছাড়তেই হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে, তবে এই জবটা ছাড়তে পারবে, তার আগে নয়। কি? জি ম্যাডাম, ডকুমেন্টে এমনটাই লেখা ছিল। আপনি নইলে ডকুমেন্ট চেক করে দেখতে পারেন। আপনি খুব ভালো করেই জানতেন এরকমটা করলে আমি জবটা ছেড়ে দিতে চাইবো, তাই ব্ল্যাকমেল করছেন, আমার সাথে আপনি প্রতারণা করছেন। আমি কিছুতেই এই জবটা করব না। তাহলে আপনি কি করে আমাকে এখানে আটকে রাখেন আমিও সেটা দেখব। ওকে জান পাখি, তোমাকে জবটা করতে হবে না, কিন্তু তার আগে আমি কাজে ডাকি, বিয়েটা করি, তারপর তুমি জবটা ছেড়ে আমাদের বাসায় চলে যাও, কেমন? আব্বু আম্মু তার বৌমাকে পেলে অনেক বেশি খুশি হবে। মিলির মাথাটা রাগে ফেটে যাচ্ছিল। ও বিশ্বাসই করতে পারছিল না ঈশানের কথা। বিষয়টা বুঝতে পেরে ঈশান ড্রয়ার থেকে এগ্রিমেন্টের একটা কপি মিলির সামনে দিতেই মিলি সেটা নিয়ে টেনে ছিঁড়ে ফেলল আর হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, নিন, এখন তো সব শেষ, এখন আমি চলে যাব। আপনি আর আমাকে কিছুতেই আটকাতে পারবেন না। এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে সোনা। তুমি হয়তো ভুলে গেছো জানেমান, আমি কাঁচা খেলোয়াড় না, বিজনেসম্যানের ছেলে, তাই এত সহজে সবকিছু ছেড়ে দেই কি করে? এই ডকুমেন্টের শত শত কপি আমার কাছে আছে, আর তোমার সাইনটা খুব সুন্দর করে আমি রেখে দিয়েছি। সেটা চাইলে যে কোনো জায়গায় আমি বসিয়ে নিতে পারবো। তুমি এই চাকরিটা ছাড়তেই পারবে না, আর যদি ছাড়তেই হয় আমাকে ভালোবেসে বিয়ে করো, তারপর না হয় জবটা ছেড়ো সোনা। মিলি রেগে ঈশানের শার্টের কলারটা ধরে ওর অনেকটা কাছাকাছি চলে আসে। তারপর দাঁতের দাঁত পিষে বলে, আপনি আমার সাথে চিট করেছেন, আপনি একটা বাজে ছেলে। আমি আপনাকে ছাড়বো না, আমি বড় স্যারের কাছে সবটা বলে দেবো, তারপর দেখবো আপনি কি করে আমাকে আটকে রাখেন। কার কথা বলছো? আব্বুর কথা বলছো? আরে আব্বু এসব জানতে পারলে বরং অনেক বেশি খুশি হবে সোনা। আর তুমি কি ভাবো আব্বু এগুলো জানে না? অবশ্যই জানে, আমি আব্বুকে জানিয়েই এগুলো করেছি। ঈশান শেষের কথাগুলো মিথ্যা বলল। ঈশানের আব্বু এ বিষয়টা জানে না, আর এগুলো না বললে হয়তো বা মিলি এখান থেকে চলে যেত। মিলিকে আটকে রাখতেই ঈশান মিথ্যাটা বলল। ঈশান চায় না মিলি ওর থেকে দূরে চলে যাক। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে, তাকে কি করে হারিয়ে যেতে দিবে সে? মিলিকে যে ঈশানের আব্বুর পছন্দ সেটা আব্বুর কথাতেই ঈশান বুঝতে পেরেছে। ঈশানের কথাতে মিলি রেগে গিয়ে ওকে ধাক্কা মেরে বলতে আরম্ভ করলো, আপনারা সবাই চিটার, আমার সাথে চিট করেছেন। আমি আপনাদের কাউকে ছাড়বো না। আগে আমি এই জবটা ছাড়ি, তারপর দেখব আপনারা কি করে আমাকে ধরে রাখেন। আমি জানতাম এরকম কিছু হবে সোনা, সেজন্য তোমাকে আগে থেকে আটকে দিয়েছি। এবার যাও, মনোযোগ দিয়ে কাজ করো, আর বয়ফ্রেন্ড যখন তোমাকে ডাকবে তখনই তার কাছে চলে আসবে, কেমন? বয়ফ্রেন্ড মানে? হোয়াট দ্য কথা? কিসের বয়ফ্রেন্ড? আমি আপনাকে বয়ফ্রেন্ড মানি না।
আর বস হিসেবেও মানি না। আপনি একটা চিটার আর একটা প্রতারক। তুমি ভালোবেসে আমাকে যা খুশি তাই বলতে পারো, তাতে আমার কিছু যায় আসে না সোনা পাখি। তোমার মুখের গালিটাও আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। সেদিনের পর থেকে মিলি বুঝে গিয়েছিল যে ঈশানকে রেখে কিংবা এই চাকরিটা ছেড়ে দিয়ে ওর পক্ষে যাওয়াটা সম্ভব না। আর মিলি এগ্রিমেন্ট পেপারটা না দেখেই সাইন করেছিল। আর সেটাই হয়তো মিলির জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। পুরো 6টা মাস জুড়ে ঈশান ওকে জ্বালিয়ে মেরেছে। প্রতিনিয়ত নতুন নতুনভাবে ওকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, ওকে প্রপোজ করেছে, কিন্তু তাতেও মিলি রাজি হয়নি। ঈশান জানে না কেন মিলি ওকে বারবার রিজেক্ট করছে। মিলির জায়গায় যে কোনো মেয়ে থাকলে এতদিনে ঈশানকে ভালোবাসতে বাধ্য হতো। আর যে কোনো মেয়ে বিয়ে করার কথা বললে তো আর কথাই নেই। এত বড় বিজনেসম্যানের ছেলে, তার উপর স্মার্ট, স্টাইলিশ আর এডুকেটেড, সব মিলিয়ে যে কোনো মেয়ের পছন্দের পুরুষ বলতে যেতে পারে। যাই হোক, আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি। মিলি ঈশানের থেকে 2 বছরের সিনিয়র। ঈশান সেটা ওর সিভি আর ডকুমেন্টগুলো দেখে বুঝতে পেরেছে। মিলি যে দেশের বাইরে থেকে পড়ালেখা করে এসেছে ঈশান সেটাও জানে। মিলি প্রথমে বিষয়টা লুকোনোর চেষ্টা করলে তখন ঈশান মিলিকে বলে ও সবটা জানে। তখন মিলিও সবটা স্বীকার করে নেয়। কিন্তু তারপরও মিলি নিজের ফ্যামিলি সম্পর্কে ঈশানকে কিছুই বলেনি। ঈশান বারবার জিজ্ঞেস করেও ওর থেকে জানতে পারেনি। যাই হোক, ফ্ল্যাশব্যাক এন্ড। এতক্ষণ যাবৎ আপনাদের সাথে কথা বলছিলাম, তার মাঝেই ঈশান মিলির ঘাড়ে আর গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়েছে। মিলির একটা সময় মনে হতে লাগলো ওর সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়, অপরাধ। তাছাড়া ওদের বিয়ে হয়নি, তার উপর ও ঈশানকে কিছুতেই ভালোবাসতে পারবে না। অসম্ভব রকমের একটা বাধা ওদের মাঝখানে। মিলি ঈশানকে বারবার বলার সত্ত্বেও ঈশান ওর কাছে টেনেছে। অফিসের বস হয়ে ওকে এমন করে টর্চার করছে, সেটা মিলি ভাবতেই এক ঝটকায় ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ফিরে একটা ধাক্কা দিয়ে ঈশানকে সরিয়ে দেয়। ঈশান ওর থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আর মিলি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ঈশান একটু মুচকি হেসে নিজের ঠোঁট জোড়ায় স্লাইড করতে করতে বলল, কি হলো জান, এমন করে সরিয়ে দিলে যে? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? লজ্জা করে না? একটা মেয়ে আপনার প্রতি বিরক্ত আর আপনি বারবার তার কাছে আসার চেষ্টা করেন। ন্যূনতম কমন সেন্স বলতে কিচ্ছু নেই আপনার। তোমার প্রেমে পড়ে সবকিছু ঘুলে খেয়ে ফেলেছি, এখন আমার আর কমন সেন্স কাজ করে না। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আদর করি জান। আসো, কাছে আসো সোনা পাখি। এটা আপনার ভালোবাসা? এটা কোনো ভালোবাসা হতেই পারে না। আপনি যেটা করেন সেটা নোংরামি। আপনাকে বারবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না আর বাসবো না। আপনি জোর করে আমাকে এখানে আটকে রাখার চেষ্টা করছেন। আমি কখনোই আপনার কাছে থাকবো না, বাইরে চলে যাব, তারপর দেখবো আপনি কি করে আমার কাছে আসেন। তাহলে তো পুলিশ তোমাকে খুঁজে বের করবে জান। আমাকে বিয়ে না করে তুমি তো এখান থেকে যেতে পারবে না সোনা। তুমি এখান থেকে পালিয়ে যেতে চাইলেও পুলিশ তোমাকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবে। তখন তো তোমাকে না চাইলেও আমাকেই বিয়ে করতে হবে। বিয়ের পর আমাদের মাঝখানের ভালোবাসাটা হয়ে যাবে। দেখো সোনা পাখি, ব্ল্যাকমেল করে আমাকে কিছুতেই আটকে রাখতে পারবেন না আপনারা। আপনার যা খুশি তাই করুন, তারপরও আপনি আমার কাছে আসবেন না। আপনাকে বারবার বলা সত্ত্বেও আমার কাছে আসেন। নেহাত আপনি আমার অফিসের বস, অন্য কোনো ছেলে হলে এতক্ষণে তার গালে আমার হাতের দাগ বসে যেত। মারবে তো মারো, তোমার এই নরম হাতে মারলে ভালোই লাগবে। আমি সবটা তোমার ভালোবাসা হিসেবে নেব। জুনিয়র বরকে সিনিয়র বউ শাসন করবে, এটা তো স্বাভাবিক। সেই জন্যই তো সিনিয়র কাকে ভালোবাসলাম সোনা। জান, এরকম করে রাগ করে না, একটু তো নিজে থেকেই আমার কাছে আসতে পারো। সবসময় এমন রাগ দেখে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো কেন? আমি কি জানি না মনে করেছো তুমিও আমাকে ভালোবাসো, আর একটা সময় সেটা বুঝতেও পারবে। ফালতু কথা রাখুন। আপনার মতো ছেলেকে আমি ভালোবাসতে যাব? কখনো না। আপনি বাইরে থেকে এসেছেন, আপনি কোন মেয়ের সাথে কী করে এসেছেন সেটা কে জানে। আমি বিদেশে পড়ুয়া কোনো ছেলেকে পছন্দ করি না, ইভেন কোনো ছেলেকেই পছন্দ করি না। আমি ছেলেদেরকে বিশ্বাস করি না, আর আপনাকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে এমন করে কাছে টেনে বাজে ব্যবহার বারবার ছুঁয়ে দিয়েছেন। তাই
আমার ভালোবাসাটাকে তোমার কাছে এত অসহ্য লাগে? জান, তোমাকে ভালোবাসি বলেই কাছে আসি, আর ভালোবাসার স্পর্শগুলো দিয়ে তোমাকে বোঝাতে চাই কতটা ভালোবাসি। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে বারবার ইগনোর করো। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে আমাকে ভালোবেসে বিয়ে করে নিত, আর তুমি আমাকে এত ঘোরাচ্ছ। তো যান না অন্য কাউকে ভালোবেসে তাকে বিয়ে করুন। আমাকে কেন এসব বলছেন? আর কিসের ভালোবাসার কথা বলছি? আপনি আমাকে ভালোবাসেন না, জোর করে আমার কাছে আসেন। আর হ্যাঁ, এরকমটা আর কখনো করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি যদি ভেবে থাকেন 8-10টা মেয়ের মতো আমাকে আপনি টাকা পয়সার লোভ দেখালে আমি আপনার সাথে সবই করতে রাজি হব, তাহলে অন্য কাউকে বেছে নিন। আপনি ভুল মানুষের কাছে এসেছেন, যার জন্য এরকম ভুলভাল পদক্ষেপ নিয়েছেন। এরপর এমন কিছু করলে কিন্তু আমার হাত চলে যাবে, বলে রাখলাম। তোমার যদি ইচ্ছে হয় তুমি হাত চালাতে পারো। আমি তোমাকে ভালোবেসেছি বলেই তোমার কাছে আসি জান। তাতে যদি তুমি রাগ করে আমার গায়ে হাত তোলো, আমি সেটা ভালোবাসা হিসেবেই নেব। ওফ, আপনি একটা বদমাইশ লোক। আপনার সাথে কথা বলাটাই বৃথা। আপনি একটা জাস্ট অসহ্য। আপনার সাথে কথা বলেই আমি ভুল করেছি, আর কখনো আপনার সাথে কথা বলতে আসবো না। আপনার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। শুধু কথা বলতে হবে কেন, ভালোবাসলেই তো হয়। চুপচাপ আমার ভালোবাসাটা সহ্য করে নিলেই তো পারো, সেটাও করো না, আর আমাকেও ভালোবাসতে দাও না। ঈশান কথাটা বলেই এগিয়ে যেতে নিলেই মিলি তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরিয়ে গেল। মিলির এমন কর্মকাণ্ড দেখে ঈশান হাসতে হাসতে এসে ডেস্কের উপর বসে পড়ল আর ভাবতে আরম্ভ করলো মেয়েটাকে কি করে বোঝাবে ওকে কতটা ভালোবাসে। কিছুতেই কিছু হচ্ছে না। এরই মাঝে ঈশানের একটা কল আসলো। ফোনটা রিসিভ করে কথা বলতে আরম্ভ করলো। অন্যদিকে মিলি ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা ভালোভাবে দেখতে লাগলো আর বারবার ভাবতে লাগলো, এই লোকটা আমাকে কি পেয়েছে? হ্যাঁ, ভালোবাসার নামে আমার সাথে যা ইচ্ছা তাই করবে। আমি এই লোকটাকে একদম সহ্য করব না। ও কি করে আমাকে আটকে রাখে আমিও সেটা দেখে নিব। একবার ভিসা পাসপোর্টগুলো হাতে পাই, তারপর এখান থেকে সত্যি চলে যাব। তারপর ও আমাকে কি করে আটকে রাখে আমিও সেটাই দেখে নেব। বাজে ছেলে একটা, যখন খুশি আমাকে বাজেভাবে ছুঁয়ে দেবে। আমার যেগুলো পছন্দ না ও সেটাই করবে। আমি ওকে খুন করে ফেলবো। একবার শুধু এখান থেকে যাই, তারপর ওকে দেখাবো মজা। মিলি রাগে গজগজ করতে লাগলো। তারপর একটা সময় কেবিনে গিয়ে দেখলো ঈশান নেই। মিলি ভাবলো হয়তো বা আজকের মতো বেঁচে গেল, কারণ ঈশান কাজের জন্য প্রায়ই বাইরে বেরিয়ে যায়। বিষয়টা জিজ্ঞেস করলে ম্যানেজার ওকে বলল, কেন ম্যাডাম, আপনি জানেন না স্যার তো এইমাত্র বেরিয়ে গেল। উনি দ্বিতীয় অফিসটাতে গিয়েছেন। ওইখানে নাকি কিছু একটা ঝামেলা হয়েছে, আর স্যারের বড় ভাইয়ের বিদেশি রায়ারদের সাথে একটা মিটিং আছে, ওখানে উপস্থিত থাকতে হবে। স্যার আজ আর মনে হয় আসবেন না। বাঁচা গেছে তাহলে। বদমাইশটার হাত থেকে একদম বেঁচে গেছি। আজ আর আমাকে ডিস্টার্ব করবে না। ম্যানেজার অবাক দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে রইল। তখন ও একটা ডেভিল হাসি দিয়ে বলল, কিছু না, আপনি যান স্যার। ম্যানেজার বেরিয়ে যেতেই মিলি পিয়নকে একটা কফি দিয়ে যেতে বলল। মিলি ভাবতে লাগলো ঈশানকে কি করে শায়েস্তা করা যায়, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না। সবসময় শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে ঈশান রোমান্টিক টর্চারগুলোর কথা। ঈশান রীতিমতো মিলিকে প্রতিনিয়ত জ্বালিয়ে মারছে, ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। ঈশান অফিস থেকে বেরিয়ে আসতেই ওর মনে পড়ল বিকেলে আর মিলির সাথে দেখা হবে না। ঈশানের মনটা খারাপ হয়ে গেল, আর পরক্ষণেই মিলির একটা ছবি ফোন থেকে বের করে দেখতে লাগলো। ঈশান অন্য অফিসে এসে কাজগুলো শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। তারপর ভাইয়ার সাথে বাসায় ফিরে কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। আম্মু ডাইনিং টেবিলে বসে আছে, হয়তো বা ভাবির সাথে বসে গল্প করছিল আর ওদের জন্যই অপেক্ষা করছিল। ঈশান আম্মুর দিকে একবার তাকিয়ে রুমের দিকে চলে যেতে নিলেই আম্মু ওর সামনে এসে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আম্মু, তোমাকে না বলেছিলাম রাত জেগে বসে থাকবে না? আমার জন্য না খেয়ে বসে থাকতে হবে না। এমন করে প্রত্যেকদিন অনিয়ম অনিয়ম করলে তোমার শরীরও খারাপ করবে। তুই একটা বিয়ে করে নি, তাহলেই তো আর আমাকে টেনশন করতে হয় না। তোর জন্য টেনশন করার একজন মানুষ চলে আসলে তখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো।
বিয়ে ছাড়া তোমাদের কি আর কোনো কথা নেই? বাসায় আসতে না আসতেই আবার শুরু করে দিয়েছো। এখন তো এসব মনে হবেই, বয়স তো আর কম হচ্ছে না। তাছাড়া আর কতদিন একা থাকবে? দুই ছেলে দুটো দেখে যেতে পারলেই সেটাই আমাদের চোখের শান্তি। আর নাতি নাতনি হলে তো আর কথাই নেই। আব্বু, বলছিলাম কি, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে নাও, তাহলেই আমার দুশ্চিন্তা কমবে। এখনই বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। অফিসের কাজ নিয়ে প্রেসারে আছি। আম্মু, তুমি আর এসব বলে চাপটা বাড়িও না। এখনই বউ আসলে কাজগুলো লাটে উঠবে। সবসময় তার কাছেই বসে থাকতে হবে। আমার কথাগুলো সবসময় উল্টো দিকে কেন নাও? তোমার সাথে এই বিষয়ে কথা বলাটাই বৃথা। বিয়ের কথা বললে তোমাদের অন্যরকম কিছু মনে হয়। তোমার ভাইয়া কি আর বিয়ে করেনি? সে কি ভালো নেই, নাকি সংসার করছেন না? যাও, এবার ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে আমাকে উদ্ধার করো। করছে, তবে আমার সময় লাগবে। একটু সময় দাও, তারপর না হয় তোমাদের বলবো। আম্মু দীর্ঘ নিঃশ্বাস ডাইনিংয়ের দিকে গেল, আর ঈশান রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে এসে মিলিকে কল করলো। কয়েকবার ফোনটা বাজছে, মিলি রিসিভ করলো আর ঘুম ঘুম কণ্ঠে বলল, কী সমস্যা আপনার? কল দিয়েছেন কেন এত রাতে? একটু ঘুমাতেও দিবেন না নাকি? সোনা পাখি, আমার রাতের ঘুম হারাম করে দিয়ে দিব্যি ঘুমানো হচ্ছে, তাই না? তোমার ঘুমানো হবে না। ওঠো, তুমি ঘুমিয়ে গেলে আমার সাথে প্রেম করবে কে সোনা? এইসব ফালতু কথায় আছে বলে নাম বুকে নিজে কাজ করেন, আর আমাকেও আমার কাজটা করতে দিন তো। তোমার আবার কি কাজ? ঘুমোনো। আপনি বুঝতে পারছেন না রাত কি কম হয়েছে? আমি কি এত রাতে পুরো মহল্লাটা পাহারা দেব? কথা না বাড়িয়ে কলটা রাখুন। সোনা, বিয়েটা একবার হতে দাও, তারপর দেখাবো মজা। সবটা শোধে আসলে সবটা শোধ তুলবো। আমাকে ইগনোর করা, তাই না? তখন তোমার এই রাগটা কোথায় যায় সেটাও আমি দেখে নেব। ঈশান কথাগুলো বলেই কলটা কেটে দিল। পরদিন ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে চলে গেল। অফিসে গিয়ে জানতে পারল মিলি ম্যাডাম এখনও আসেনি। অফিসের বাকি স্টাফদের দেখার জন্য ঈশান অফিসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এখনও অনেকেই অফিসে আসেনি। ঈশান ভাবলো ম্যাডাম যতক্ষণ না আসে ততক্ষণ ক্যান্টিনে গিয়ে কফি খেয়ে আসা যাক। ঈশান কফিটা শেষ করে কেবিনে ঢুকতে গেলে কথার আওয়াজ পেল। কথাগুলো এমন ছিল, আর বলিস না, সবসময় আমাকে বিরক্ত করে মারে। ভালোবাসার কথা বলে সবসময় আমাকে বাজেভাবে টাচ করে, আমি সেটা নিতে পারি না রে। মিলির এরকম কথা শোনার সাথে সাথেই ঈশান কেবিনের বাইরে দাঁড়িয়ে পড়ল। চুপচাপ দাঁড়িয়ে কথা শুনতে লাগলো। ভালোবাসা না ছাই, ভালোবাসা সম্পর্কে আমার জানা আছে। দুদিন পরে অন্য কোনো সুন্দরী আর মেয়ে দেখলেই তার পেছনে ছুটতে আরম্ভ করবে। তুই তো জানিস আমি কি জন্য বিড়িতে এসেছি। আব্বু যদি জানতে পারে তাহলে তো ওকে গলা টিপে মেরে দিবে। মিলি ওর কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছে, সেটা ঈশানের বুঝতে আর বাকি রইল না। মিলি ঈশানের সম্পর্কে আর কি কি ধারণা আছে সেটা শুনতে লাগলো। অন্যদিকে মিলি আবারও বলতে লাগলো, গর্তে না পড়লে এরকম একটা ছোটোখাটো অফিস আমাকে জব করতে হয়, যেখানে আমার আব্বু এত বড় একজন বিজনেসম্যান, তার মেয়ে হয়ে আজকে আমাকে এখানে এত ছোট একটা অফিসে জব করতে হচ্ছে। নেহাত পালিয়ে এসেছি, না হলে ওদের এইসব কয়েক শত ছোট অফিস কিনে নেওয়ার ক্ষমতা আছে। সেখানে ওনার মতো একজন অফিসের সামান্য বসকে ভালোবাসতে যাবো আমি? হাউ ফানি! ওকে কখনোই ভালোবাসবো না। নিজেকে সব কিছু থেকে আড়াল করার জন্য আর সময় কাটানোর জন্যই জবটা করা। না হলে এখান থেকে যে স্যালারি পাই তা দিয়ে আমার নেইল পলিশের খরচও উঠবে না। আর আমি কিনা ভালোবাসতে যাবো ওর মতো ছেলেকে? ঈশানের আর বুঝতে বাকি রইল না মিলি কি বোঝাতে চাইছে। ঈশান কেবিনের বাইরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর ম্যানেজারের কেবিনে গেল। ম্যানেজার ওকে দেখে বলতে লাগলো, স্যার কোনো দরকার কি? ম্যানেজার সাহেব, আপনাকে কিছু কাজ করতে হবে, আর কাজটা দ্রুত করবেন। ঈশান ম্যানেজারের সাথে কথা বলে কেবিনের সামনে চলে আসলো। ঈশান নিজের চেয়ারটাতে বসে একটা পেপারে চোখ বোলাতে লাগলো। তারপর বেশ কিছুক্ষণ ধরে উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে কিছু একটা ভাবলো মুখে হাত দিয়ে। একটু পর মিলি কেবিনে প্রবেশ করতেই যখনই বসতে নিবে তখনই ঈশান ওকে উদ্দেশ্য করে বলল, মিস মিলি, কথা আছে আপনার সাথে, এদিকে আসুন। ঈশানের কথা শুনে মিলির আর বুঝতে বাকি রইল না ঈশান কি বলতে চাইছে। তাই ও এগিয়ে গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো।
মিলি বিরক্তিমাখা কণ্ঠে কিছু বলতে নেবে তার আগেই ঈশান ওর দিকে ফিরে তাকালো। মিলির চোখ মুখটা একবার দেখে নিল ঈশান। স্পষ্ট ওর চোখে মুখে বিরক্তির ছাপ বোঝা যাচ্ছে। ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ড্রয়ার থেকে এগ্রিমেন্টের পেপারটা বের করে তারপর উঠে দাঁড়ালো। মিলির সামনে কাগজটা ধরে 2 টুকরো করলো। মিলি অবাক চোখে তাকিয়ে আছে। ঈশান কাগজটাকে একদম টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়ে বলতে আরম্ভ করলো, মিস মিলি, আপনার আমার মাঝখানে যে এগ্রিমেন্ট ছিল নিন, সেটা শেষ করে দিলাম। এখন আপনি মুক্ত, যা ইচ্ছা তাই করতে পারেন। এতদিন যাবৎ আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি আসলেই সরি। আমি নিজের বিহেভিয়ারে লজ্জিত। আমার বোঝা উচিত ছিল আমরা সবসময় যেটা চাই সেটা হয় না। তাছাড়া কোথায় আপনি আর কোথায় আমি, তাই না? আমি এতদিন ভুল করে এসেছি, আজকে ভুলটা শুধরে নিলাম। আপনার আপনার সাথে আমার আজকে এই মুহূর্ত থেকে আর কোনো এগ্রিমেন্ট নেই। আপনি চাইলে এখনই জবটা ছেড়ে দিতে পারেন। আপনাকে ব্ল্যাকমেল করার জন্য আমি সত্যিই খুব দুঃখিত, খুবই লজ্জিত। একটা জুনিয়র ছেলে হয়ে আপনার মতো সিনিয়র আর সুন্দরী মেয়ের সাথে এইগুলো করা আমার ঠিক হয়নি। মিলি অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ও হয়তো ভাবছে এই বজ্জাতটার আবার হুটহাট করে কি হলো। মিলিকে বড় বড় চোখে তাকিয়ে থাকতে দেখে ঈশান আবারও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভয় পাওয়ার কিছুই নেই মিস মিলি। আপনাকে আজকের পর আর কেউ ব্ল্যাকমেল করবে না, জোর করবে না এই অফিসে থাকার জন্য। এখন আপনার ইচ্ছা, চাকরিটা করবেন কি ছেড়ে দেবেন। কথাগুলো বলেই ঈশান অন্যদিকে ফিরে কপালে হাত ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। মিলি এখনও সেখানে দাঁড়িয়ে আছে। ঈশান বুঝতে পেরে বলল, দাঁড়িয়ে থাকবেন না, কাজে যান। কালকে থেকে আর এসবের সম্মুখীন হতে হবে না। আপনি মুক্তি পেয়ে গেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই মিস মিলি। ঈশানের বলা প্রত্যেকটা কথা আজকে মিলিকে অবাক করে দিচ্ছে। ঈশান হঠাৎ কি হলো মিলি বুঝতে পারছে না। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নিজের ডেস্কে এসে বসে পড়ল। একটু পর ঈশান একটা কল আসতেই ও কেবিন থেকে বেরিয়ে গেল। হাতে মোবাইল আর গাড়ির চাবিটা দেখে মিলি ভাবলো হয়তো বা আজকের মতো বেঁচে যাবে। অন্যদিকে ঈশান ম্যানেজারের কাছে গিয়ে কথা বলে, তারপর কয়েকটা পেপার দেখে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকে প্রচুর পরিমাণে নিজের প্রতি নিজের খারাপ লাগা কাজ করছে। ঈশান কি করে পারলো এরকমটা করতে? কথাগুলো ভেবেই নিজেকে নিজেই গালি দিতে ইচ্ছে করছে। দিনটা কোনো রকমই কেটে গেল। মিলিও খুব সাধারণ আর সহজভাবেই অফিস শেষে বাসার উদ্দেশ্যে চলে আসলো। মিলি আসার সময় ভাবছিল আজকে বজ্জাতটার কি হলো, লোকটা এসব কথা কেন বলল, আর এগ্রিমেন্টের পেপারটাই বা কেন ছিল? তার উপর ওর সাথে একটু বেয়াদবিও করলো না। কথাগুলো ভেবেই মিলি নিজে নিজে বলতে লাগলো, হারামজাদাটা যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? আমি তো বেঁচে গেলেই হয়। ও যদি আমাকে ডিস্টার্ব করে তাহলে আমি কি করে কাজ করব এই অফিসে? বিপদে পড়ে চুপচাপ মুখ বুঝে কাজ করতে হচ্ছে। সময় আসুক, আমিও এর মজা বোঝাবো তোকে। দেখবো তুই আমাকে কি করে টর্চার করতে পারিস। পরদিন মিলি অফিসে আসতেই দেখলো সবাই চলে আসছে, একমাত্র ওরই দেরি আজ। মিলি কেবিনে চলে গেল, গিয়ে দেখলো বসের চেয়ারটা আজকে উল্টো দিকে ঘোরানো। এবার মিলির মনে পড়ল কালকের কথাগুলো। ফাইল জমা পড়ে আছে যেগুলো সাইন করাতে হবে। মিলি তাড়াহুড়ো করে ফাইলগুলো নিয়ে তারপর ঈশানের ডেস্কের সামনে গিয়ে বলতে আরম্ভ করলো, স্যার এই ফাইলগুলো। মিলি কথাটা বলার সাথে সাথেই এবার চেয়ারে যে বসে আছে সে ঘুরে মিলির দিকে তাকালো। একবার ওর দিকে তাকিয়ে তারপর আবারও হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে বলতে লাগলো, ইয়েস। মিলি চোখ জোড়া বড় বড় হয়ে গেল চেয়ারে থাকা লোকটাকে দেখতে লাগলো, কারণ চেয়ারে যে বসে আছে সে ঈশান নয়। মিলি অবাক চোখে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল, কারণ একে আগে কখনো অফিসে দেখেনি মিলি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকতেই এবার চেয়ারে বসা ব্যক্তি বলতে লাগলো, কথা বলছেন না যে? এভাবে দাঁড়িয়ে না থেকে যা বলার বলুন। না মানে আসলে এখানে তো ঈশান স্যারের থাকার কথা ছিল, কিন্তু আপনি? হ্যাঁ, ওরই থাকার কথা ছিল, কিন্তু এখন থেকে আমি থাকবো। ঈশান আর এই অফিসটাতে আসবে না। এখন থেকে এখানে আমাকেই দেখতে পাবেন। কেন, কোনো সমস্যা?
না মানে স্যার বলছিলাম কি, উনি তো এই অফিসে আসতেন, হঠাৎ করে কি হলো যার জন্য এখন আর আসতে চাইছে না? নাকি উনি আবার বাইরে ফিরে গিয়েছেন? ওর কি হয়েছে সেটা বলতে পারবো না, তবে বলবো ওর নাকি এই অফিসে ভালো লাগছে না, তাই আর এখানে কাজ করবে না। আর কিছু? মিলি মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়ে এবার ফাইলগুলো ইমনের সামনে রেখে দিতেই ইমন বলল। রেখে যান, আমি দেখে সাইন করে দিচ্ছি। মিলির মনে হাজারটা প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, ঈশান আজকে অফিসে কেন আসলো না? কালকে ওরকম করে এতগুলো কথা বলল, আর আজকে কিনা অফিসে আসাই বন্ধ করে দিল। তাহলে কি আর লোকটা কখনোই এই অফিসে আসবে না? মিলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর নিজের ডেস্কে গিয়ে বসে ভাবতে আরম্ভ করলো। কি হলো বদমাইশটার আজকে? অফিসে আসার পর থেকে দেখছি না, আর কালকে ওরকম করে কথা বললো, আবার ভালো হয়ে গেল নাকি? না না, এই বজ্জারটা ভালো হবার ছেলে নয়। তাহলে হুটহাট করে কি এমন হলো যার জন্য এত ভালো হয়ে গেল? যাকে যা হয়েছে ভালোই হয়েছে, আমাকে তো আর ডিস্টার্ব করতে পারবে না, এর জ্বালাতন আর সহ্য করতে হবে না। মিলি কথাগুলো ভেবে হাসলো, কিন্তু হাসিটা ছিল মিথ্যে। মিলি কেন জানি ঈশানের চলে যাওয়াতে খুশি হতে পারছে না। মিলি আজ অফিসে গিয়ে ঈশানের জায়গায় অন্য কাউকে দেখে ঘাবড়ে গিয়েছিল। ভেবেছিল শয়তানটার আবার কি হলো, বসের চেয়ারে অন্য কেউ আসলো কি করে? তাহলে কি সত্যি ঈশান আর অফিসে আসবে না? এই প্রশ্নটাই যেন ওকে পাগল করে তুলেছে। মিলি কাজ শেষ করে দুপুরে লাঞ্চ করতে গেল। একজনের স্টাফের সাথে বসতেই ওর সাথে কথা বলতে আরম্ভ করলো। মিলি আগে মেয়েটার পাশাপাশি ডেস্কেই বসতো। ঈশানের বিয়ের জবটা শুরু করার পর থেকেই মেয়েটার সাথে তেমন একটা দেখা হয় না। মিলি ওকে দেখেই হেসে বলতে আরম্ভ করলো। কি খবর, কেমন আছো তুমি? এই তো ভালো, তোমার কি খবর? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আচ্ছা, আমি না একটা ব্যাপারে হিসাব মিলাতে পারছি না। কোন বিষয়ের কথা বলছো তুমি? না মানে আসলে বলছিলাম কি যে বস হুটহাট করে আজকে অফিসে আসলেন না, তারপরে অফিসে ওইটা কে, ওনাকে দেখে তো মনে হলো না আগে অফিসে এসেছে। বস আর অফিসে আসবে না, আর উনি আমাদের নতুন বস, স্যারের বড় ছেলে। স্যার নাকি ওনাকে এখানে পাঠিয়েছে। শুনলাম আগের বস এখন থেকে অন্য কোনো অফিসে যাবে। সেটাই তো বুঝতে পারছি না, কেন এরকম হঠাৎ করে এমনটা করলেন? তাছাড়া এই অফিসে আসলে কি এমন সমস্যা যে এখানে আসা যাবে না, অন্য কোথাও যেতে হবে? তা তো জানি না, তবে ম্যানেজার বলল উনি আর আসবেন না এখানে। তবে যাই বলো, আগের বস কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল, আর সবার সাথে বেশ ভালো করেই কথা বলতো, খুব সহজেই মিশে যেতে পারতো। জানি না বসের বড় ছেলে নতুন বস কেমন হবে। মিলির কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। ও চুপচাপ বসে খাওয়া দাওয়া করে তারপর কেবিনে আসতেই বস বলতে আরম্ভ করলো। মিস মিলি, কালকে থেকে আপনার ডেস্ক আগের জায়গায় দেখা হয়ে যাবে। আমার কেবিনের মধ্যে কেউ বসুক এটা আমার পছন্দ নয়। এটা আপনার ভালো লাগুক বা না লাগুক আমি পছন্দ করি না। আমার কারোর সাথে কেবিন শেয়ার করা পছন্দের নয়। দিনটা কোনো রকমে কেটে গেল। বাসে আসার পথে মিলি হাজারটা প্রশ্ন নিজেকে নিজের মনে মনেই করতে লাগলো। কি হলো আর কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্নগুলো যেন মিলিকে কুরে কুরে খাচ্ছিল। মিলি ভাবতে পারছিল না যে ঈশান আর অফিসে আসবে না, আর হুটহাট করে কিনা এরকম সিদ্ধান্ত নিয়েছে। কালকের কথাগুলো শোনার পর মিলির মনে হয়েছিল বস ওর সাথে ফাজলামি করছে, কারণ বরাবর এরকম করে কথাগুলো বলে এসেছে। কিন্তু আজকে হঠাৎ যে কী এমন হলো যার জন্য আর আসবে না। অন্যদিকে ঈশান ভেবেছে এখন কয়েকটা দিন রেস্ট নেবে, অন্তত একটা সপ্তাহ আর অফিসের কাজে হাত দিবে না। ভালো লাগছে না কোনো কিছুতেই, তাই ভাবছিল বন্ধুদের নিয়ে একটা ট্যুরে যাবে। সবাইকে কল করতেই সবাই কাজের বাহানা দেখালো। তখন ঈশানের বেজায় পরিমাণে রাগ হলো। ও ভাবলো একা একা যাওয়াটাই বেটার হবে। ঈশান সন্ধ্যার বাসেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে প্রায় ভোর হয়ে গেল। কক্সবাজার পৌঁছে ঈশান একটা হোটেলে উঠল। ফ্রেশ হয়ে এসে ঘুমানোর জন্য বিছানায় গায়ে এলিয়ে দিল। অনেকটা জার্নি করে এসেছে কিনা রাতে ভালো করে ঘুমও হয়নি, একদম দফারফা হয়ে গেছে বাসে আসতে গিয়ে। এসব যানবাহনে চলাচল করার অভ্যেসটা ঈশানের সেই ছোটোবেলায় চলে গেছে। জবে থেকে আব্বু বিজনেস করে তখন থেকে ওদের ফ্যামিলির অবস্থাটা অনেকটাই ভালো হয়ে গেছে।
তারপর ঈশান যখন বাইরে পড়ালেখা করতে গেল তখন ওদের অনেকটাই সচ্ছলতা ছিল। এখন দেশের কয়েকজন ব্যবসায়ীদের মধ্যেই ওদের নামটা আগেই আসবে। দুপুরের দিকে ঘুম ভাঙতেই ঈশান উঠে বাসায় একটা কল করে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল। ঈশান আম্মুকে জানালো ও ঠিক আছে আর ঠিকঠাক মতোই পৌঁছেছে, তাই কেউ যেন টেনশন না করে। আম্মু ছাড়া যে ওর জন্য কেউ টেনশন করে না ঈশান সেটা খুব ভালো করে জানে। কথা বলা শেষ করে ঈশান বাইরে আসলো খাবার খাওয়ার জন্য। কোনো রকমের খাবার খেয়ে তারপর রুমের দিকে পা বাড়ালো। অনেক ক্ষুধা পেয়েছিল, তাই একসাথে অনেক খাবার খেয়ে নিয়েছে। এত খাবার যে লাস্ট কবে খেয়েছে সেটা ঈশানের জানা নেই। রুমে আসতে দেখতে পেল অফিসে ম্যানেজারের কল করেছে। ঈশান রিসিভ করতেই ম্যানেজার বলতে আরম্ভ করলো, স্যার, সবাই জানতে চাচ্ছে আপনি অফিসে কেন আসবেন না। হুটহাট করে আপনার এরকম চলে যাওয়াতে সবাই অবাক হয়েছে। বারবার আমাকে শুধু জিজ্ঞাসা করেছে কি জন্য আপনি অফিসে আসতে চাচ্ছেন না। সে কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই। আপনি বললেন আমি আর ওই অফিসে যাব না। ভাইয়াই এখন থেকে ওখানে বসবে, সবাইকে দেখে শুনে কাজ করতে বলবেন। ভাইয়া কিন্তু আমার মতো সহজ মানুষ নয়, কাজে কোনো ভুল হলে কিন্তু খবর করে ছেড়ে দেবে। ম্যানেজারের সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিল ঈশান। সকাল সকাল এসে পড়াই হোটেলটা বেশ ভালো করে ঘুরে দেখা হয়নি। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ও। সেখান থেকে সমুদ্রের ভিউটা বেশ ভালোই দেখা যাচ্ছে। সমুদ্রের বিশালতা আর তার গর্জন শুনে মনে হচ্ছে মানুষ কতটা ছোট এই সমুদ্র আর পৃথিবীর কাছে। আর সেখানে ভালোবাসাটা কি অদ্ভুত এক জিনিস, বাঁধনহারা এক অনুভূতি, যে অনুভূতি হঠাৎ করেই হয়ে যায়, আবার হয়তো বা অনুভূতি শেষ করে ঘৃণায় পরিণত হয়। ঈশানের ক্ষেত্রে কোনটা কাজ করছে? ঈশান কক্সবাজার পুরো একটা সপ্তাহ কাটিয়ে তারপর বাসায় আসলো। ঈশান চাইছিল কয়েকটা দিন এখানে থেকে দূরে কোথাও যেতে, অন্তত শহরের এই ব্যস্ততম যানজট আর হইহুল্লোড় থেকে তো দূরে থাকা যেত। ঈশান আরও কয়েকটা দিন থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আম্মু ওকে বারবার কল করে বাসায় যেতে বলেছে। জিজ্ঞেস করলে বলল ওকে দেখতে ইচ্ছে করছে। তার উপর একা থাকতেও তেমন একটা ভালো লাগেনি ওখানে। যদিও বাইরে যখন ছিল তখন একাই থাকতে হয়েছে আর সব কিছু একাই করতে হয়েছে, তারপরও দেশে আসার পর থেকে কখনো একা থাকেনি। বাসায় এসে ঈশান আম্মুর সাথে কথা বলল। আব্বু ডাইনিং রুমে বসে আছে। ওকে দেখে একবার আব্বু ওর দিকে তাকাতেই ঈশান গিয়ে আব্বুর সাথে কথা বলার চেষ্টা করলে আব্বু গম্ভীর কণ্ঠে বলতে আরম্ভ করলো, অনেক জার্নি করে এসেছো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তোমার সাথে কিছু কথা আছে আমার। ঈশান জানে এরা সেই বিয়ের কথা বলবে, এদের বিয়ের কথাটা না বললে কি হয় না। ঈশান রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ভাবতে লাগলো এখন কি জবাব দিবে। ও সময় চেয়েছিল, সময় তো অনেক পার হয়েছে, আর কত সময় নিবে। অনেক ভেবে চিনতে বুঝতে পারলো আজ কিংবা কাল অন্য কাউকে হলেও বিয়েটা করতেই হবে। আব্বু আম্মু জোর করে ধরে ওকে বিয়ে দিবে সেটা বুঝতে বাকি নেই। ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, এরা তো দেখছি আমাকে বিয়ে না দিয়ে ছাড়বেই না, একদম পাগল হয়ে গেছে আমার বিয়ের জন্য। এদের মাথায় এই বিয়ের ভূতটা কে ঢোকালো? বুঝতে পেরেছি, বিয়েটা না দিয়ে এরা থামবে না, তাই এদের থামানো থেকে ভালো হবে বিয়েটা করে নিলে। বিয়ে বিয়ে করে আর পাগল তো করতে পারবে না, অন্তত একটা কথার হাত থেকে তো মুক্তি পাবো। ঈশান আব্বু আম্মুর রুমে আসলো। আব্বু আধশোয়া হয়ে বসে আছে। ঈশান আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু বলল, বসো। ঈশান আব্বুর সামনে বসতেই আব্বু কতগুলো ছবি ওর দিকে এগিয়ে দিল। ছবিগুলো ঈশান না দেখে হাতে নিয়ে বলল, এগুলো কি আব্বু? এইগুলো আমার বিজনেস পার্টনার আর কয়েকটা ফ্রেন্ডের মেয়ের ছবি। আম্মু তোমার বিয়ের জন্য অনেকবার আমাকে বলেছে, আমিও ভেবেছি তোমাকে বিয়ের কথাটা বলবো, কিন্তু বলবো বলবো করে আর বলা হচ্ছে না। তোমার আম্মু তোমাকে প্রায়ই বলে, কিন্তু আজকে আমি বলছি, বয়স হয়েছে তোমার, ব্যবসাতেও হাত দিয়েছো, এখন অন্তত বিয়েটা করে নাও। আর কতদিন একা থাকবে? তোমার আম্মু তোমাদের জন্য জেগে থাকে, চিন্তা করতে থাকে। তোমার বড় ভাইয়ের না হয় বউ আছে, সে তার চিন্তা করবে,
কিন্তু তোমার চিন্তাটা কে করবে বলো? আব্বু, তোমরা কি শুরু করেছো বলো তো? 6 মাস হলো বাইরে থেকে এসেছি, কয়েকটা দিন যেতে দাও, একটু রেস্ট নেই। তুমি অসুস্থ দেখেই তো তাড়াহুড়ো করে অফিসে যোগ দিতে হলো। না হলে কি এত সহজে আমি অফিসে গিয়ে বসতাম বলো? নিজেকে আরেকটু সময় দিতাম। বাইরে থেকে আসার পর যা বলেছ তাই শুনেছি, আর আজকে হুটহাট করে ডেকে বলছো বিয়ে করতে হবে। বিয়ে করতে বললেই কি বিয়ে করা যায় নাকি? হ্যাঁ, তোমাকে তো আর বিয়েটা না দেখে করতে বলছি না। দেখো এখানে কতগুলো মেয়ের ছবি আছে, কাকে পছন্দ হয়। দরকার পড়লে এখানে যাদের ছবি আছে একে একে সবার সাথেই দেখা করো, কথা বলো, তারপর যাকে তোমার মনে ধরবে তাকেই বিয়ে করবে। ঈশান আব্বুর কথার কি জবাব দিবে নিজেও জানে না। আজকে প্রচুর পরিমাণে মেজাজটা খারাপ হচ্ছে আব্বুর এরকম কর্মকাণ্ডে। ইচ্ছে করছে ছবিগুলো ছিঁড়ে ফেলতে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছবিগুলোর দিকে একবার চোখ বোলালো, কিন্তু কাউকেই দেখতে অন্তত মিলির মতো তো দূরে থাক, ওর আশেপাশেও নয়। যে মেয়েটাকে এত বেশি ভালোবেসেছে তাকে বাদে অন্য কারো দিকে তাকাতেও ইচ্ছে করে না। তার উপর আবার তাদের ভালো লাগবে কি করে? ঈশানের মনে হচ্ছে এই মেয়েগুলো মিলির ধারের কাছেও নেই। কথাগুলো ভেবে একটা তাচ্ছিলের হাসি দিয়ে ঈশান বলল, এই মেয়েগুলো তোমার ছোট ছেলের বউ হওয়ার জন্য কোনো মতেই পারফেক্ট তো নয়, অন্তত ধারের কাছেও নেই। এ কাঁধে তুমি ধরে এনেছো, তাদের দেখাতে হবে বিজনেস পার্টনার আর বন্ধুর মেয়ে হলেই তাদের বিয়ের কথা বলতে হবে আব্বু। তাহলে তোমার কোনো পছন্দ থাকলে সেটা তো আমাদের বলো। সেটা যদি না থাকে তাহলে আমরা নতুন করে মেয়ে দেখি, কি বলো? ঘটককে আসতে বলি, সে দরকার হয় 8 ঘাট বেঁধে নামুক, তারপরও বিয়েটা করো। আব্বু, তোমাদের চিন্তা ভাবনা কি সেটা তো আগে বলবে। তোমরা ঠিক করে নিয়েছো আমাকে বিয়ে না দিয়ে ছাড়বে না, তাই না? তুমি বিয়ে করবে এটাই শেষ কথা। আসার পর থেকেই বিয়ের কথা তোমার আম্মু বলে যাচ্ছে। আমি এতদিন অসুস্থ ছিলাম আর ভেবেছি তোমাকে একটু সময় দেওয়া দরকার, তাই এই সব বিষয় নিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে বলছি। আর তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। এড়িয়ে গিয়ে লাভ হবে না। কোন মেয়েকে পছন্দ আছে সেটা আমাদের বলো, আমরা তাদের সাথে কথা বলি। পছন্দের কথা বলতেই ঈশানের মিলির কথাটা মনে হতে লাগলো। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা ওকে সহ্য করতে পারে না, তাহলে পছন্দের কথা বললে কি করে? আর মিলির ফ্যামিলির সম্পর্কেও ঈশান কিছুই জানে না। কথাগুলো ভেবেই ঈশান মাথা নেড়ে না সূচক উত্তর দিয়ে বলতে আরম্ভ করলো, না, আমার কাউকে পছন্দ নেই। তোমরা বিয়ে করতে বলছো, আমি বিয়ে করে নেব। তোমাদের পছন্দেই বিয়ে করে নেব। যাকে বলবে যখন বলবে তখনই বিয়ে করে নেব, কিন্তু একটু সময় নিও। আর দেখে শুনে ভালো ফ্যামিলির ভদ্রসভ্য একটা মেয়ে, কোনো মেয়েকে ছেলের বউ করে এনো, যে তোমাদের আব্বু আম্মু হিসেবে মেনে নিতে পারবে। এমন কাউকে ধরে এনো না যে সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, আমাকেও সময় দিতে পারবে না, আর না তোমাদেরকে সম্মান দিতে পারবে। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এরা সবাই ভালো মেয়ে। এদের মধ্যে কাউকে দেখো, এদের পোশাক আশাকে দেখে মনে হচ্ছে না একটা ভদ্র। এগুলো রিজেক্ট করে দাও। এরা তোমাদের কেমন সম্মান করবে? এই পোশাক পরা মেয়েরা তোমাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, তোমাদের কি মনে হয়? এরই মাঝে আম্মু এসে ওদের কথোপকথন শুনল। ঈশানের কথা শেষ হতেই আম্মু ছবিগুলো নিয়ে কিছুক্ষণ ধরে দেখে বলল, ছেলে তো ঠিকই বলেছে, এই মেয়েগুলো আমার ছেলের বউ হওয়ার পক্ষে পারফেক্ট নয়। এদের বাদ দাও, ঘটককে আসতে বলো, নতুন করে মেয়ে দেখতে বলো। আর একটা কথা আব্বু, তোমার যদি সত্যি কাউকে পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারো। ঈশান একটু হাসার চেষ্টা করলো। আম্মু, তোমাদের পছন্দই আমার পছন্দ। তোমার যাকে মনে হয় আমার বউ হিসেবে পারফেক্ট, আমি তাকেই বিয়ে করে নেব। আমার কাউকে পছন্দ নেই। ঈশান কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল। এরপর পুরো একটা মাস জুড়ে মেয়ে দেখার হিড়িক পড়ল। 1 মাসে 5-6টা মেয়েকে দেখতে গেল, কিন্তু কারো হাবভাব থেকে শুরু করে চালচলন আর পরবর্তীতে যখন তাদের খোঁজ খবর নিয়েছে বুঝতে পেরেছে মেয়েগুলোর ব্যাকগ্রাউন্ড খুব বেশি একটা ভালো নয়। 7 নম্বর মেয়েকে যখন দেখতে যাওয়ার কথা আব্বু বলল,
আব্বু এবার বন্ধ করবে এসব। তোমার এই মেয়ে দেখার চক্করে আমার মাথাটা নষ্ট করে ফেলেছ। তোমাদের যাকে ইচ্ছা পছন্দ করো, আমি তাকেই বিয়ে করে নেব অন্তত। আর যাই হোক, আমাকে বিয়ের কথাটা বলে মাথাটা খারাপ করো না। আর কাউকে দেখতে যেতে বলো না। তোমাদের যাকে পছন্দ তাকেই আমি বিয়ে করে নেব। তোমরা বিয়ের জন্য যেহেতু এত তাড়াহুড়ো করেছো, সেহেতু পরে যখন সমস্যা হবে আমার বউকে নিয়ে, তখন বলতে পারবে না আমার বউ এই করে, আমার বউ ওই করে। সব দায়ভার তখন কিন্তু তোমাদের নিতে হবে। অন্যদিকে মিলি ওই দিনের পর আর ঈশানকে দেখতে পায়নি, কারণ ঈশান এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। কোথাও কোনো শান্তি নেই। আর এই একটা মাসে যেন মিলিকে না দেখে বুকের যন্ত্রণাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কিন্তু ছেলে মানুষের এত কিছু নিয়ে চিন্তা করলে হয় না। তাই ঈশান ভাবলো এসব বিষয় নিয়ে আর চিন্তা করা যাবে না। আর ওই মেয়েটাকে নিয়ে যত বেশি ভাববে তত বেশি মন খারাপ হবে। ঈশান মিলির চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ঈশান এখন বন্ধুদের সাথে বেশি সময় দেওয়ার চেষ্টা করে আর আড্ডায় মেতে থাকে। তাতে অন্তত ওই মেয়েটাকে ভুলতে না পারলেও কিছুটা সময়ের জন্য তো মেয়েটার চিন্তাটা ভুলে থাকতে পারবে। আড্ডায় বসে আছে ঈশান আর কথা বলছিল বন্ধুদের সাথে। এরই মাঝে মেহেদি বলতে লাগলো, কিরে তোর কি খবর শুনলাম? আন্টি আর আঙ্কেল নাকি তোর বিয়ে নিয়ে একদম পাগল হয়ে আছে, তোকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর বলিস না, মাথাটা পুরো খারাপ করে ফেললো বিয়ে বিয়ে করে, যার জন্য মনে হচ্ছে এই বিয়ে ছাড়া জীবনে আর কিছুই নেই। বিয়েটা করে নিলেই তো পারিস, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। আঙ্কেল আন্টিও চাপাচাপি করবে না। বিয়েটা যতদিন পর্যন্ত না করছিস ততদিন অবধি দেখবি এই বিয়ে বিয়ে করে পাগল করে রাখবে। বিয়েটা করে নিলেই আর এসব কথা উঠবে না। তাহলে করে নিলেই তো পারিস, লেখা চুকে যায়। সেটাই ভাবছি। আর আব্বু আমাকে বলে দিয়েছি যাকে পছন্দ তাকে ধরে এনে বিয়ে দিতে পারে, তারপরে যেন আর এই মেয়ে দেখতে যেতে না বলে। ঈশান ওর বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। এরই মাঝে হুটহাট করেই ঈশানের একটা কল আসলো বাসার নাম্বার থেকে। আম্মুর নাম্বারটা দেখে ঈশান রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ আম্মু বলো। কোথায় তুমি আব্বু? এখন যে বাসায় আসতে হয় তোমাকে একবার। মাত্র তো আধা ঘন্টা হলো বেরোলাম, আর এখনই বাসায় আসতে হবে? কোনো সমস্যা হয়েছে আম্মু? সমস্যা না, তবে তোমার আব্বু তোমাকে আসতে বলেছে। এখনই না আসলে রাগারাগি করবে। আমাকে কল করতে বলল, তাই আমি কল করলাম। আব্বু তোমাকে কল করে বললে তো তুমি আসবে না, আরও কথা বাড়াবে, তাতে উনি রেগে যাবে, তাই আমি কল করলাম। আমি জানি তুমি একটু আগে বেরিয়েছো, এখন এসো একবার। তুমি এসে শুধু দেখা করেই চলে যেও। কি হয়েছে বলো তো আম্মু? কার সাথে দেখা করতে হবে সত্যি করে বলো। তুমি আগে তো আসো, আসলেই দেখতে পাবে কে এসেছে। তোমার আব্বু আসতে বলেছে, আসো। তোমার ভাইয়া ভাবি সবাই এখানে আছে। আম্মু মাত্রই বেরোলাম, প্রতিদিন কি আর বেরোনো যায় নাকি? ছুটির একটা দিন বেরিয়েছে, আর আজকে কি না তোমাদের আবার বাসায় ডাকতে হলো। সব কাজ তো মিটিয়ে আসলাম। এতক্ষণ যাবৎ বাসায় ছিলাম, তাতেও কি বললে না? আর এখন বেরিয়েছি একটু আড্ডা দিচ্ছি, এখনই তোমাদের আমার কথা মনে পড়লো। যে কাণ্ড ঘটেছে সেটা তোমাকে ছাড়া কোনোভাবেই করা সম্ভব না। তাই বলছিলাম কি তুমি এক্ষুনি একবার আসো। আর যদি না আসো তাহলে কিন্তু তোমার ভাইয়াকে পাঠাতে হবে। সেটা কি খুব ভালো হবে বলো? এত ভয় দেখাও কেন? আবার ভাইয়া কেন? ভাইয়াকে কেন আসতে হবে? ঠিক আছে আমি আসি। সব সময় খালি তোমরা এমন করো। ঈশান কলটা কেটে দিল। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আর ঈশান বলতে লাগলো, ওই কোনো আত্মীয় এসেছে বোধ হয়, তাদের সাথে একটু কথা বলতে হবে, তাই বাসায় যেতে বলেছে। তোরা থাক ভাই, আমি আরেকবার আসবো দেখি সন্ধ্যার পর। আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তোর বিয়ের কথা বলবে, আর ওরা তোকে দেখতে এসেছে সেই জন্যই যেতে বলেছে। ফালতু কথা রাখ। এই পর্যন্ত 6টা পাত্রী দেখতে গেছি, কিন্তু পাত্রীপক্ষ কখনো পাত্র দেখতে এসেছে এরকম হয়নি। জীবনে প্রথমবার শুনলাম ছেলেকে মেয়ের বাড়ির লোক আগে ছেলেকে দেখতে আসে। কথা বলিস না, ওকে যেতে দে। এই যা তো বন্ধু, তুই সব কাজ মিটিয়ে সময় পেলে আসিস, না হলে আসতে হবে না। সামনের সপ্তাহে না হয় দেখা হবে একবার। ঈশান 15 মিনিটের মধ্যেই বাসার সামনে চলে আসলো। এসে কলিং বেল দিতেই এর মাঝে
ভাবি এসে দরজা খুলে দিল। ভাবির দিকে একবার তাকিয়ে ঈশান বলল, ভাবি কি হয়েছে বলো তো? এরকম হঠাৎ ডাকা হলো কেন আমাকে? তাও আবার জরুরিভাবে বাসায় আসতে বলা হলো। কি কি হয়েছে? সেটা ভিতরে গেলেই দেখতে পাবে। এখন কথা না বাড়িয়ে ভিতরে যাও। কয়জন ভদ্রলোক আছে তাদের সাথে কথা বলো গিয়ে। ঈশান কিছুক্ষণ ভাবির দিকে জিজ্ঞাসা সুযোগ দৃষ্টিতে তাকালো। তারপরও ভাবি বলল না। আগ্রহ নিয়ে ঈশান এগিয়ে আসলো। তারপর ডাইনিং রুমে আসতেই দেখলো কয়েকজন ভদ্রলোক আর 2 জন ভদ্রমহিলা বসে আছে। ঈশান এগিয়ে গিয়ে আব্বুর পাশে দাঁড়াতেই আব্বু সবাইকে উদ্দেশ্য করে বলল, এই তো আমার ছেলে এসে গেছে, নিন এবার দেখে নিন পা থেকে মাথা অবধি ছেলেকে আপনাদের পছন্দ হয় কিনা। আব্বু আর কিছু বলার আগেই ঈশান সবাইকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি দাঁড়িয়ে কেন, বসো। ঈশান আব্বুর পাশাপাশি সোফায় বসতেই সবাই ঈশানের দিকে বারবার তাকাতে লাগলো। ঈশানের মনে হচ্ছে লোকগুলো কোনো চিড়িয়াখানার জন্তু দেখছে, যার জন্য এমন করে তাকিয়ে আছে। ঈশান মাথা নিচু করে রাখলো, হাতের মধ্যে হাত গুজে বসে রইল। নিজেকে একটা মেয়ের মতো মনে হতে লাগলো। এই প্রথম এরকম পরিস্থিতির সম্মুখীন হলাম। কিভাবে করে তাকিয়ে আছে সবাই, মনে হচ্ছে আমি পাত্রী আর আমাকে দেখতে এসেছে। আজব ক্যারেক্টার মাইরি। এমন করে ছেলেদেরও যে দেখতে আসে সেটা তো কখনো জানা ছিল না। ঈশানের লজ্জা আর সংকোচ দুটোই কাজ করছে। কতগুলো মানুষ ওর দিকে তাকিয়ে আছে, আর এরকম করে তাকিয়ে থাকলে এরকম অস্বাভাবিক লাগারই কথা। এরই মাঝে ভাবি আর আম্মু এসে ওদের সামনে নাস্তাগুলো রাখতেই এবার যে লোকটা ঈশানের সাথে কথা বলল সে বলতে লাগলো, ভাবি, এসবের কি প্রয়োজন ছিল? আমরা তো বাসা থেকে খেয়ে বেরিয়েছি। ভাইজান, জানি আপনারা বাসা থেকে খেয়ে এসেছেন, নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন। একটু ফল মিষ্টি না খেলে কি হয়? নিন, খাওয়া শুরু করুন। আর ডিনারটা কিন্তু এখান থেকে করে যেতে হবে, না হলে ছাড়ছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কথা বলতে বলতে সন্ধ্যায় হয়ে আসবে, তাই আপনারা না বললেও আমরা খেয়েই যাব। কথাগুলো বলেই লোকটা হাসতে লাগলো। আব্বু ওনার ঠাট্টা শুনে নিজেও হেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। নতুন সম্পর্ক শুরু হচ্ছে, এরপর তো বিয়ের তোড়জোড় শুরু করলে আর খাওয়া দাওয়ার সময়টা খুব বেশি পাওয়া যাবে না। তাই আজকেই না হয় সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আব্বু আর লোকটা কথা সামনের দিকে এগোতে লাগলো। ঈশানের মেজাজটা খারাপ হয়ে গেল যে ওকে কিছু না জানিয়ে মেয়েকে অন্তত একটাবার দেখালো না পর্যন্ত। তার আগেই বিয়ের কথা বলতে আরম্ভ করে দিল। আর এমন করে বিয়ের কথাটা এগিয়ে নিয়ে গেছে, ঈশান চাইলেও এখন সবার সামনে বারণ করতে পারবে না। আব্বুর মান সম্মান জড়িয়ে আছে, তাই ঈশান চুপচাপ সবটা শুনে যাচ্ছে। আব্বু ওর কাঁধের উপর হাত রেখে বোঝালো যা করছে ওর ভালোর জন্যই করছে। কিছুক্ষণ বাদেই ঈশান ওয়াশরুমে যাওয়ার নাম দিয়ে সেখান থেকে উঠে নিজের রুমে আসলো। ঈশান ওয়াশরুমে সত্যি আসলো, এসে চোখে মুখে পানি দিল। বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোনো অংশেই কি ওকে মেয়েদের মতো দেখা যায়, যার জন্য লোকগুলো এরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। বাইরে বেরিয়ে এসে ঈশান রাগের মাথায় বেডসাইডের টি টেবিলের উপর থাকা ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারল আর রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, মেয়েকে দেখবো না বলেছি, তার মানে কি এই যে আমাকে না জেনে বিয়েটা ঠিক করে ফেলতে হবে? আমার মতামতের কোনো ইচ্ছে এদের কাছে নেই দেখছি। ঠিক আছে, একবার বিয়েটা হতে দাও। আমি কখনোই এই মেয়েকে মানবো না। দেখবো আমার সাথে ও কি করে সংসার করে। আর এজন্য একমাত্র দায়ী থাকবে তোমরা। তোমরা আমাকে না জানিয়ে জোরপূর্বক আমার বিয়েটা ঠিক করেছো। হঠাৎ করে বাসায় ডেকে এনে বলছো মেয়ের বাসা থেকে লোক এসেছে আর বিয়ের কথা পাকা করে ফেললে। মেয়ে কেমন, কি, কোথায় বাসা আর কতটা ভালো সেটা না জেনেই বিয়ে ঠিক করে দিলে। আজকালকার মেয়েদের উপর এত বেশি ভরসা করছো সবটা না জেনেই। তারপর কোনো সমস্যা হোক তখনই সবাইকে বোঝাবো মজা। মনে হচ্ছিল আমি পালিয়ে যাচ্ছি, যার জন্য জোর করে ধরে আমাকে বিয়ে দিতে হচ্ছে। সত্য সব। ঈশানের মনে হতে লাগলো যেহেতু এই বিয়েটা মেনে নিতে ওর সময় লাগবে, তার উপর ইচ্ছে করছে না বিয়েটা করতে।
বিয়ের পর যখন মেয়েটাকে দেখবে তখন কি মাথাটা ঠিক রাখতে পারবে সেটা নিজেও জানে না। এত বড় অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে যদি যে মেয়েটাকে বিয়ে করবে তাকে একেবারে না দেখে তাহলে এই অনুষ্ঠানের কি মানে হয়? কথাগুলো ভেবেই ঈশান নিচে নেমে আসলো। এরই মাঝে বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলেছে আব্বু আর মেয়ের বাসার লোকজন। তাই ঈশান আব্বুকে বলতে লাগলো। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আব্বু উঠে এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো। যা বলার বলো, কিন্তু বিয়েটা আর বারণ করো না। মেয়েটাকে আমি দেখেছি, তোমার আম্মুরও পছন্দ, সবাই পছন্দ করেছে। তার উপর যথেষ্ট পরিমাণে নম্র, ভদ্র, আর তোমার বউ হওয়ার জন্য যথেষ্ট পারফেক্ট। তুমি তো বলেছিলে আমাদের যাকে খুশি তুমি তাকে বিয়ে করে নেবে, কিন্তু আমরা একে দেখে শুনে তোমার জন্য ঠিক করেছি। তোমার আম্মুরও খুব পছন্দ, দেখো ওর সাথে তুমি ভালো থাকতে পারবে। আব্বু, হুটহাট করে বিয়ে ঠিক করলে বিয়েটা করে নিতে হবে। তাছাড়া মেয়েটাকে একটু চেনা জানা দরকার আছে, না হলে ভবিষ্যতে ওকে নিয়ে আমি সংসার করবো কি করে? একটা বার অন্তত একটু সময় তো দিতে পারতে, দেখা করার মতো একটু সুযোগ তো দিতে পারতে, তাও দিলে না। বিয়েটা করছি যাকে, তার নাম কি, কোথায় থাকে কিছুই জানি না। হুটহাট করে কাকে দেখে এসেছো, তার পরিবারকে আজকে দাওয়াত করে এনে বলছো কি না তাকেই বিয়ে করে নিতে হবে। বিয়ের পর অনেক সময় পাবি, তাছাড়া তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। আমি জানি এই মেয়েটাকেও তুমি যে কোনো একটা ছুতোই রিজেক্ট করে, সেটা আমি হতে দিচ্ছি না। কিন্তু আব্বু, আমি চাইছি এই বিয়েটা সাধারণভাবে হোক, কোনো জমকালো আয়োজন করার দরকার নেই। তারপর যখন দুজনের চেনা জানা হবে তারপর না হয় বলবো, তখন অনুষ্ঠান করো। এখনই এত আয়োজনের দরকার নেই। আমার ইচ্ছে নেই এত জমজমাট করে বিয়ে করার। আমি বিয়ে করব, আমার বউকে কেন সবাইকে দেখিয়ে বেড়াবো? নিজের জিনিস অন্যকে দেখানো আমার মোটেও পছন্দ নয়। এখন অন্তত এই পাগলামিটা করো না। বিয়েটা তুমি কালকেই দাও, তাতে সমস্যা নেই, কিন্তু আমি অনুষ্ঠানের পক্ষে নেই। কিন্তু আমাদের এত আত্মীয় স্বজন, তার উপর এত এত বিজনেস পার্টনার, যদি সামান্য একটা অনুষ্ঠান না করা হয় তাহলে সবাই কি বলবে? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, তাই বলে যে এত বড় অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে আমার বউকে সবাইকে দেখাবো তেমনটা না। এখন যদি তুমি এমন করে বিয়েতে রাজি থাকো তাহলে আমিও রাজি, না হলে জোর করে দিতে পারবে না, ব্যাস। এরই মাঝে আম্মু এসে ওদের কথাগুলো শুনে বলতে লাগলো। ঠিক আছে, ও যা বলছি সেটাই করো। তারপর না হয় চেনা জানা হলে দুজনের মধ্যে বন্ডিংটা একটু ভালো হলে তখন অনুষ্ঠানটা করা যাবে। সাধারণ ঘরোয়াভাবে না হয় বিয়েটা হোক এখন। আব্বু রাজি হয়ে গেল। তারপর মেয়ের বাবার সাথে আব্বু কথা বলল, আর মেয়ের বাবা তাতে কোনো আপত্তি করলো না, শুধু বলল, সবই ঠিক আছে, কিন্তু আপনারা এখন কবে বিয়েটার দিন তারিখ ঠিক করতে চাইছেন? যেহেতু কোনো অনুষ্ঠানই হবে না, সাধারণভাবে হবে, তাহলে না হয় তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। দুই পরিবারের সম্মতিতে 1 সপ্তাহের মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক হলো। ছোটোখাটো আর নিজেদের মধ্যে একটা সাধারণ আয়োজনের মধ্যেই দুজনের বিয়েটা সম্পন্ন হলো। বিয়ের সময় ঈশান একদমই চুপচাপ ছিল। ঈশান একটি বারের জন্য মেয়ের মুখটা দেখতে পায়নি। মেয়ে অর্থাৎ বউ ইয়া বড় একটা ঘোমটা দিয়ে রেখেছিল। ঈশানের মেয়েকে দেখে ভদ্রসভ্য বলে মনে হলো। দেখেছে বললে ভুল হবে। যখন বিয়ে শুরু হলো তখন থেকেই লম্বা ঘোমটা দিয়ে ঈশানের সামনে বসিয়ে রাখা হয়েছিল। ঈশান একবার আর চোখে তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিয়েছিল। ওর কোনো ইচ্ছেই ছিল না মেয়েকে দেখার। ঈশান জানে না মেয়ের নাম কি, কি করে, পড়াশোনা করেছে কিনা, কোথায় ছিল এতদিন। বিয়ে শেষে ঈশান ওর বন্ধুদের সাথে বসে খাবার খেলো, তেমন কোনো কথা বলল না। মেহেদি ওকে বারবার খোঁচাচ্ছিল। শুভ একটা সময় বলতে লাগলো, একটাবার বউয়ের সাথে একটু কথা বলার তো দরকার ছিল, তাও তো বললি না। বিয়েটা সম্পূর্ণ হলো, এখন তো অন্তত একটু কথা বলে দেখতে পারিস। তোর কি মাথা খারাপ? বিয়ে হয়েছে, বাসে গিয়ে একেবারে বাসর রাতে বলবে, আর তুই কেন বলছিস এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে মেয়ের সাথে গিয়ে প্রেমালাপ করবে? জানাশোনার যা আছে সব বাড়ি গিয়ে করবে, এখন কথা না বলে খাওয়া। বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে,
আসতে 1 ঘন্টা লেগেছে, যেতে আরো 1 ঘন্টা লাগবে। দেখে শুনে সে দূরেই বিয়ে করেছিস বন্ধু, এসে একেবারে রাজার হলে থাকতে পারবি। ওদের কি কিছু কম আছে যে ও এখানে এসে পড়ে থাকবে? চুপ করো তো, ভালো লাগছে না কিছুই। খাবার খা, আর না হলে আমি উঠে যাচ্ছি। ঈশানের কথাতে সবার বকবক শেষ হলো। ঈশান কোনো রকমে খেয়ে উঠে তারপর মেয়েদের বাসার ডাইনিং রুমে বসে কিছুক্ষণ কথা বলল সবার সাথে। কথা বলা শেষ করে সবার থেকে বিদায় নিল ঈশান। তারপর আসার সময় মেয়ের বাবা মেয়ের হাতটা ঈশানের হাতে দিয়ে ওদের দুইজনের হাতের উপর হাত রাখলো আর বলল, বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো। ও বড্ড মিশুক স্বভাবের, খুব সহজেই তোমাদের সাথে মিশে যাবে। আর কখনো ওকে দিয়ে কথা বলো না, ওর যদি কোনো ভুল বা অন্যায় হয় তাহলে আমাকে বলো। আমি ওর হয়ে সব শাস্তি মাথা পেতে নেব। তারপরে ওকে কখনো কষ্ট দিও না। আমি ওর চোখে কখনো পানি আসতে দেইনি। কষ্ট তো দূরে থাক, একটা ফুলের টোকাও গায়ে লাগতে দেইনি। আর আজকে সেই মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিও না। টেনশন করবেন না আঙ্কেল, উনি আমাদের সাথে ভালোই থাকবে। তাছাড়া আমার আব্বা আম্মুর মেয়ে হয়ে থাকবে। কষ্ট দেওয়া তো দূর, সেটা কখনো ওনাকে ছুঁতেও পারবো না। আমি সবসময় ওনাকে হ্যাপি রাখার চেষ্টা করব। তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম বাবা। বিআই সাহেব, এখন যে আমাদের বেরিয়ে পড়তে হয়, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তাই আমাদের দেরি করলে চলবে না। আপনারা বেরিয়ে পড়ুন। আর মামনি, সবসময় শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মুর মতোই সম্মান করো। ওনাদের যদি শ্বশুর শাশুড়ি ভাবো তাহলে কখনো মানিয়ে নিতে ভালো থাকতে পারবে না। তাই সবসময় ওদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ভালোবেসে নিজের করে নিবে সবাইকে। ঈশান বুঝতে পারল মেয়েটা হয়তো বা কাঁদছে, বেশ ফুপিয়ে ফুপিয়ে উঠছে। সবাই বাসায় আসলো। মেয়ের বাবা মেয়েকে আরও কিছুক্ষণ বুঝিয়ে তারপর গাড়িতে উঠিয়ে দিল। ঈশানের পাশে ওর বউকে বসানো হলেও একটি বারের জন্য ঈশান ওর বউয়ের মুখটা পর্যন্ত দেখেনি। ঈশান আর চোখে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এখনও বড় একটা ঘোমটা দিয়ে আছে, এখনও কেবল বারবার নাক টেনে যাচ্ছে। ঈশান এবার ওর বউয়ের দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, নিন, চোখটা মুছে নেন। কান্নাকাটি করবেন না। আপনি যখন চাইবেন বাসায় আসতে পারবেন। বিয়ে হয়েছে বলে আপনাকে ধরে রাখবো না। আপনি স্বাধীনভাবেই থাকবেন। আপনার বাসায় যেমন করে থাকতেন তেমন করেই থাকবেন। আর একটা কথা, আমাকে ভালোবাসতে না পারলেও আমার আব্বু আম্মাকে সম্মান দেবেন, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। মেয়েটা হ্যাঁ বা না কিছুই বলল না, এখনও নাক টেনে যাচ্ছে। ঘণ্টাখানিকের মধ্যেই ঈশান বউকে নিয়ে বাসায় চলে আসলো। তারপর বাসার সামনে আসতেই আম্মু ওদের বরণ করে নিল। ঈশানকে বলা হলো বউকে কোলে করে নিয়ে যেতে। ঈশানও কোনো কথা না বলেই আম্মুর কথাতে একদম বউকে কোলে উঠিয়ে নিল। তারপর রুমে এসে বসিয়ে দিল। রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ভাবি হয়তোবা বাসায় থেকেই এই কাজগুলোই করেছে। ভাবির কয়েকটা বান্ধবী আর ভাবির বাসা থেকে লোকজন এসেছে, তাদের দিয়েই হয়তোবা রুমটা এত সুন্দর করে সাজিয়েছে। ঈশান বউটাকে বেডে বসিয়ে দিয়ে ওর সামনে দাঁড়াতেই তখনই ওর কিছু কাজিন আসলো। এতগুলো মেয়ের মাঝে ঈশান না থেকে রুম থেকে বেরিয়ে গেল। আম্মু আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল ঈশান। তারপর রাতে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘণ্টাখানিক পর যখন রুমে আসলো, খেয়াল করলো দরজাটা কোনো রকমে ভেরানো। ঈশান ভিতরে আসতেই মেয়েটা উঠে আসতে নিলে তখন ঈশান মেয়েটার সামনে এগিয়ে আসলো। মেয়েটা ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান সরে গেল আর মেয়েটাকে ধরে বেডে বসিয়ে দিয়ে তার পাশে বসলো। তারপর একটা সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে গিয়ে আলমারি থেকে কিছু টাকা এনে দেনমোহরের টাকাটা দিয়ে বলতে আরম্ভ করলো, এখন আবার এটা বলিয়েন না যে এই টাকাটা কিসের। এটা আপনার দেনমোহরের টাকা। আর হ্যাঁ, একটা কথা, এই পায়ে হাত দিয়ে সালাম করার এই বিষয়টা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। এগুলো করাটা ঠিক নয়। আজ করেছেন, এরপর আর এই কাজটা করবেন না। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান ডিম লাইটটা জ্বালিয়ে দিল, এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল, নিন, শুয়ে পড়ুন। হঠাৎ করে বিয়ে হয়েছে, এখন যদি আমাদের মাঝে কিছু হয় সেটা হবে শুধু চাহিদা আর প্রয়োজন।
তাই আমি চাইছি না এখনই আপনার সাথে আমার কিছু হোক। কয়েকদিন যাক, দুজনের মধ্যে একটু বন্ডিং হোক, তারপর না হয় অন্য কিছুর কথা চিন্তা করা যাবে। মেয়েটা কোনো কথা বলছে না। ঈশান একপাশে শুয়ে পড়তেই কিছুক্ষণ বাদেও যখন মেয়েটা বসে রইল, তখন ঈশান আবারও বলল, কি হলো, বসে আছেন কেন? শুয়ে পড়ুন। 4 দিন বসেছিলেন, এখনো কি বসে থাকার ইচ্ছা আছে? ঈশানের কথাতে ওর বউ অন্য পাশে শুয়ে পড়ল। মেয়েটা মনে মনে হয়তো ভাবলো, এ কেমন ছেলে রে বাবা, বিয়ে করলো, একটাবারও ওর মুখটা পর্যন্ত দেখলো না, শুধু কয়েকটা কথা আর তারপর গিয়ে শুয়ে পড়ল। হয়তো বা বিয়েতে কোনো ইচ্ছে ছিল না। অন্যদিকে ঈশানের সদ্য বিয়ে করা বউ একটা কথা পর্যন্ত বলল না। ঈশান যখন থেকে মিলিকে ভালোবেসেছিল, তারপর থেকে কোনো মেয়েকেই আর ভালো লাগেনি। যাকে মনের গহীনে এত বড় একটা জায়গা করে দিয়েছিল, তার জায়গাটা অন্য কাউকে কি করে ভালোবাসবে আর তাকে সেই জায়গাটা দিবে? যাকে এত ভালোবেসেছিল সে ওকে দূরে সরিয়ে দিয়েছে, ওকে ছোট করেছে। তারপরও মেয়েটাকে ও ভালোবাসতো, তাকে কি করে ভুলে যাবে? আজকে মেয়েটাকে চিরদিনের জন্য হারালো। কথাগুলো ভেবেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। সাথে সাথেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। পরদিন সকালে ঘুম ভাঙলো মুখের উপর কিছু একটা এসে পড়ায়। চোখ মেলে তাকিয়ে সামনে যাকে দেখলো, তাকে এখানে দেখবে কখনো কল্পনাতেও আসেনি। ঈশান যাকে দেখছে তাকে কি সত্যি দেখছে, নাকি এখনও ঘুমের ঘোরে আছে তাই উল্টোপাল্টা দেখছে? আয়নাতে যার প্রতিবিম্ব দেখা যাচ্ছে সে আর কেউ নয়, মিলি। মেয়েটার সবেমাত্র গোসল শেষে কালো একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। ঈশান অবাক চোখে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল, হয়তোবা স্বপ্ন দেখছে ভেবে। ঈশান হাতে ছোট্ট করে একটা চিমটি কাটল। এ কি, ব্যথা ঠিকই পাচ্ছে। তাহলে এটা তো স্বপ্ন নয়, সত্যিও মিলিকেই দেখছে। ঈশান তাড়াহুড়ো করে উঠে বসল। মিলি ঈশানের কাণ্ড দেখে ওর দিকে একবার তাকিয়ে একটু হাসলো, আর ঈশান বলতে লাগলো, একে তুমি এখানে? না মানে আপনি আমার রুমে আপনি কি করছেন? আপনাকে এখানে আমার বউ যদি দেখতে পায় তাহলে ঝামেলা হবে, রুম থেকে বেরোন। আমি তোমার বউ ঈশান, কালকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো তুমি। ইম্পসিবল, কখনোই না। আপনাকে আমি বিয়ে করতে যাব কেন? আমি অন্য কাউকে বিয়ে করেছি, সে কোথায়? আপনি ওকে কি করেছেন? এক্ষুনি ওকে নিয়ে আসুন। কাল রাতে একটাবার ঘুমটা উঠিয়ে আমাকে দেখোনি, বিয়ের আগে একটাবার কথাও বলতে চাওনি। তার উপর কালকে বিয়ে হলো, তখনও একটাবার ভালো করে কথা বলতে পারতে। বাসর রাতের কথা তো বাদই দিলাম, এরকম বিয়ে আমি জীবনে কখনো দেখিনি। তোমার মতো ছেলে আমি জীবনেও দেখিনি। কি করব, একজনকে ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করব সেটা ভাবিনি। আব্বু আম্মুর জোরাজুরিতে এই বিয়েটা করেছি। যার জন্য এত কিছু করে ফাইনালি বিয়েটা করতে সফল হলাম, সে কিনা এরকম কথা বলছে। আমার কপালটাই খারাপ, যাকে বিয়ে করলাম সে কিনা বাসর রাতে ঘুমটা তুলে একবার আমার মুখটা পর্যন্ত দেখলো না। সেটা পরের কথা, একটু কথাটাও বললো না। দেন মোহরে টাকাটা ধরিয়ে দিয়ে শুয়ে পড়তে বললো। আসলে আমার কপালটাই খারাপ যে এইরকম আনরোম্যান্টিক একটা জামাইয়ের সাথে বিয়ে হয়েছে। ঈশান ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল মিলির দিকে। ও এসে ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান মিলিকে পা থেকে মাথা অবধি একবার দেখতে নিলে খেয়াল করলো মিলির শাড়িটা ভেদ করে ওর সুন্দর আর কিউট নাভিটা দেখা যাচ্ছে, আর পেটের বেশ খানিক অংশও দেখা যাচ্ছে। মিলির উন্মুক্ত কোমরটা এখন মোহনীয় দেখাচ্ছে, যার জন্য ঈশানের চোখ ফিরিয়ে নেওয়াটাই কষ্ট হচ্ছে। লুচু কোথাকার, বউকে এমন করে দেখার কি আছে? একটু ছুঁয়ে দেখতেও তো পারতে। কালকে রাতে সুযোগ ছিল, কিন্তু কোনোটাই করনি তুমি। আপনি এখানে কি করে আসলেন? আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না। আপনি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু একটা ঘটিয়েছেন। আমাকে বলুন, আপনি কি করেছেন? মিলি কিছু বলবে তার আগেই ঈশান রুম থেকে বেরিয়ে আসলো। তারপর নিচে এসেই আব্বু আম্মুকে ডাকাডাকি করতে লাগলো। সবাই দৌড়ে আসলো আর আম্মু বলতে লাগলো, আব্বু কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আম্মু, আমার বিয়েটা কার সাথে হয়েছে আর ওকে তোমরা কোথা থেকে ধরে আনলে? ও কি করেছে আমার বউয়ের সাথে? আমার বউ কোথায়, সত্যি করে বলো। আর ওকে বাসার মধ্যে কে ঢুকতে দিল? আব্বু আম্মু আর বাকি সবাই মিটমিট করে হাসতে লাগলো। এবার মিলি এসে ঈশানের পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো,
কারণ আমি বলতে বারণ করেছিলাম। আমি তো তোমার অফিস থেকে চলে আসার কারণ ছিলাম ঈশান। একটা মাসে আমি বুঝে গিয়েছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমি তোমার খোঁজ নিয়েছিলাম। যখন জানতে পারলাম তোমার বাসায় বিয়ের কথা চলছে, তখন আমি আঙ্কেল আর আন্টির সাথে দেখা করি। আন্টি আমাকে বলেছিল কোনো এক কারণে তোমার মন খারাপ। তখন আমি সবটা বলেছিলাম। তোমার মন খারাপের কারণটা আমি। আঙ্কেল আমাকে আগে থেকেই পছন্দ করতো, আর আন্টিও আমাকে সেদিন পছন্দ করে। অন্যদিকে আব্বু আম্মু আমাকে বিয়ে দিতে চেয়েছিল বলেই আমি কানাডা থেকে পালিয়ে এসেছিলাম। তারপর আব্বু আম্মুর সাথে পুরো 6 মাস আমার কোনো যোগাযোগ ছিল না। রাগ করে ওদের সাথে যোগাযোগ করিনি, যেন আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে দিতে না পারে। তোমাকে ভালোবাসি সেটা যখন বুঝতে পারলাম, তখন আব্বু আম্মুকে বিষয়টা জানালাম। আমি কাউকে পছন্দ করি সেটা শুনে সবটা মেনে নিয়েছিল। তারপর যখন এসে তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানলো, ওরা এক কথাতেই রাজি হয়ে গেছিল। আর ছেলে যখন এত ভালো, তাহলে বিয়েতে অমত করার কোনো প্রশ্নই আসে না। তাই আঙ্কেল আন্টি তোমাকে না জানিয়ে আমার সাথে বিয়েতে ঠিক করে ফেলেছিল। আর আমি সবাইকে বলতে বারণ করি তোমাকে সারপ্রাইজ দিব বলে। আর কোথায় কি, তুমি তো কালকে রাতে একটাবার আমার সাথে কথাই বললে না, আর একটাবার দেখলেও না। এই ছিল ঈশানের আর মিলির বিয়েটার হাইড করার কাহিনী। ঈশান এখন বুঝতে পারছে এই মেয়েটা কত বড় একটা নাটকবাজ। কিন্তু তারপরই ঈশানের মনে পড়ে গেল এই মেয়েটা কিছুদিন আগেই বলেছিল ওর যতগুলো অফিস আছে সবগুলোকে নাকি মিলিদের কিনে নেওয়ার ক্ষমতা আছে। কথাগুলো মনে পড়তেই এবার ঈশান বলতে আরম্ভ করলো, কিন্তু ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসেন না। আপনার না ইচ্ছা নেই আমাকে ভালোবাসেন। তার উপর আপনার আব্বুর এত টাকা পয়সা যে আপনি সামান্য বিপদে না পড়লে জবটাই করতেন না। আমাদের অফিসগুলো নাকি আপনাদের কিনে নেওয়ার মতো ক্ষমতা আছে। আমার মতো ছেলে নাকি আপনাকে ভালোবাসতে পারে না। আর কত কত কথা। তাহলে এখন আপনার সেই অহংকারটা কোথায় গেল? আপনি কি করে আমাকে বিয়ে করলেন? আমি তো সেটাই ভাবতে পারছি না। ঈশান, আমি যা বলেছিলাম তার আগের মাথায় বলেছিলাম। ভালোবাসার কাছে এগুলো কোনো ফ্যাক্ট নয়। তুমি আমার সাথে ওরকম বিহেভ করতে বলেই তো রাগের মাথায় সেদিন আমার বান্ধবীর সাথে কথাগুলো বলেছিলাম। সেটা হয়তো বা তুমি শুনে ফেলেছিলে, আর এরকম করে রাগ করে অফিসটা ছেড়ে দিয়েছিলে। তোমার অনুপস্থিতি তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তারপরই আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো, রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখাও। এখানে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। আপনি বুঝতে পারলেও আমার এখন আর বোঝার কোনো ইচ্ছে নেই। আপনি ভালোবাসলেও এখন আর আমি বাসি না। আমার ভালোবাসাটা কি আপনার কাছে সস্তা মনে হয়? আপনার আব্বুর টাকা আছে তাই সবটা কিনে নিতে পারলেও আমার ভালোবাসাটা আপনি কিনে নিতে পারবেন না। আপনার জন্য আমার যে ভালোবাসাটা ছিল সেটা মরে গেছে। আব্বু আম্মু, তোমরা এই মেয়ের সাথে আমাকে না জানি বিয়ে দিয়ে অনেক বড় অন্যায় করেছো। আমি মেয়েটাকে কখনোই মেনে নেব না। ও কি করে আমার থেকে স্বামীর অধিকার পায় আমি সেটাও দেখে নেব। ঈশান কথাগুলো বলে রুমের দিকে চলে গেল। মিলি সবাইকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, রাগ যেহেতু আমার উপর করেছো, আমি ওর রাগটা ভাঙাবো। টেনশন করো না তোমরা, আমি আসছি। মিলি ঈশানকে ডাকতে ডাকতে ওর পিছন পিছন গেল। ঈশান মিলির কোনো কথাই শুনলো না। ঈশান রুমে এসে ড্রেসিং টেবিলের কাছে যা পেল সব ছুঁড়ে ফেলে দিল। তারপর ড্রেসিং টেবিলে সজোরে একটা খুশি মারল। রাগে দুঃখে মাথাটা পুরো ফেটে যাচ্ছে। শেষ পর্যন্ত কিনা একে বিয়ে করতে হলো, এর মতো একটা অহংকারী মেয়েকে। কথাগুলো ভাবতেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এরই মাঝে মিলি এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ঈশান, কি পাগলামি করছো কি এসব? তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসার মানুষের সামান্য কথাটা তুমি ধরে রেখে আমাকে এমন করে কষ্ট দিতে চাইছো? হাতরে এই কি অবস্থা করেছো? রাগ আমার উপর করেছো, তার জন্য নিজের ক্ষতি কেন করছো? প্লিজ শোনা, এরকম পাগলামি করো না, আমার কথাটা তো শোনো। ব্যাস, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমার রুমে আসার পারমিশন আপনাকে কে দিয়েছে? আমি তোমার স্ত্রী ঈশান, তোমার রুমে আসার অধিকার আমার আছে। তুমি না চাইলেও এখন আমার সাথেই থাকতে হবে। প্লিজ আমার কথাগুলো শোনো। আজ না হয়তো বা কাল তুমি আমাকে মেনে নেবে ঠিকই, কিন্তু রাগের মাথায় নিজের কোনো ক্ষতি করো না প্লিজ। তাতে কষ্টটা আমি বেশি পাবো ঈশান। ঈশান চুপচাপ মাথায় দুই পাশে হাত দিয়ে মাথাটা নিচু করে বসে রইল। কি থেকে কি হলো, ওকে কেউ না জানিয়ে এত বড় একটা গেম খেললো ওর সাথে। তার উপর ওই মেয়েটাকে ও না দেখে কেন বিয়ে করলো? একটা বার ওকে জানানোর প্রয়োজন মনে করলো না? আগে জানলে ঈশান কখনোই এই বিয়েটা করতো না। এরই মাঝে মিলি ফার্স্ট এড বক্সটা এনে ঈশানের পাশে রেখে তারপর ফ্লোরে বসলো। ঈশানের হাতটা ধরতে নিলেই ঈশান এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল।
তখন মিলি রাগী কণ্ঠে বলতে লাগলো, রাগ দেখাবে আমার উপর দেখাও। আমার উপর রাগ দেখিয়ে যেমন নিজেকে কষ্ট দিতে পারো, নিজেকে তেমনি আমিও তোমার উপর রাগ দেখিয়ে নিজেকে কষ্ট দিতে পারি। সেটা কি দেখাবো আমি? সেটা যদি দেখাতে না চাও তাহলে চুপচাপ বসে থাকো। মিলি ঈশানের হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। ঈশান ফ্যাল করে মিলির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। মিলির চোখে পানি টলমল করছে। আর আর কিছু বলবে হয়তো, বা চোখ দিয়ে পানিগুলো বেরিয়ে আসবে। ঈশান চুপচাপ বসে মেয়েটার ভয়ার্ত মুখটা দেখে চলেছে। ঈশানের হাতটা ব্যান্ডেজ করা হয়ে গেলে মিলি ওর হাতটা 2 হাতের মুঠোয় নিয়ে একটা চুমু দিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, রেগে আছো আমার ওপর? তুমি আমাকে যেমন করে চেয়েছিলে আমি তোমার সামনে তেমন করেই এসেছি। তোমার অধিকার আছে আমার উপর রাগ দেখানো। রাগ করে আছো থাকো, কিন্তু আমাকে একটু জড়িয়ে ধরো। দেখো তোমার রাগটা কমে যাবে। জান, তোমার সব রাগ মিটিয়ে দেবো মুহূর্তেই। দেখো তোমাকে ভালোবেসে আমি স্বপ্ন দূর করে দিব। একটা বার আমার কথাটা একটু ভাবো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি সোনা। আমি তো বুঝতে পারিনি, বলো। যদি বুঝতে পারতাম তাহলে এমন করে তোমাকে কষ্ট দিতাম, বলো? ঈশান কোনো কথা বলছে না। মিলি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের হাতে বারবার চুমু দিতে দিতে বলতে লাগলো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে সোনা। একটা বার আমাকে একটু জড়িয়ে ধরো। আমি আব্বু আম্মুকে এত কষ্ট করে রাজি করিয়ে তোমাকে বিয়েটা করলাম। ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু তুমি এতটা রেগে যাবে জানলে আমি কখনো জোর করে তোমাকে বিয়েটা করতাম না। তুমি আমাকে ছাড়া ভালো থাকবে জানলে কখনোই জোর করে তোমাকে বিয়েটা করতাম না ঈশান। মিলি কথাগুলো বলেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এবার ঈশান ওর একটা হাত ধরে হ্যাঁচকা টান দিল। ওকে উঠিয়ে পাশে বসিয়ে দিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে আরম্ভ করলো, আমি রাগ করে আছি, তাই বলেই কি একটাবারও বলেছি তোমাকে ছাড়া ভালো থাকবো? তুমি ভাবলি কি করে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? তুমি আসলেই বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি। ঠিকই বলেছ। এত বড় হয়েছি আর তোমার থেকে সিনিয়র হয়েও আমি বুঝতে পারি না তোমার ভালোবাসাটা। দূর থেকেও বুঝতে পারিনি, আর কাছে এসেও যখন নিজেকে আত্মসমর্পণ করতে চাইলাম তোমার কাছে, তখন তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। বিয়ের সময় আমার বারবার খালি তোমার কথাটাই মনে পড়েছিল। তুমি তো রাজি হচ্ছিলে না, তাই আমি ভেবেছিলাম তুমি রাগ করে আছো, তাই একবার বিয়েটা হয়ে গেলে যখন আমাকে দেখবে তখন আর রাগ করে থাকতে পারবে না, বুকে জড়িয়ে নেবে। এই পাগলে নিয়েছি তো, সব ভুলে যাও। আমি সব ভুলে গেছি। তোমাকে দেখার পর আমি সব ভুলে গেছি, কিন্তু রাগের মাথায় এইসব বলে ফেলেছি। তুমি জানো না তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না। আব্বুকে তো আমি কথা দিয়েছি তোমার চোখে আমি কখনো পানি আসতে দেব না। চোখের পানি দূর করার ব্যবস্থা করো, তাহলেই তো হয়। মিলি কথাগুলো বলে ঈশানকে জড়িয়ে ধরে রাখলো। ঈশান কিছু একটা ভেবে ওকে ছাড়িয়ে নিল এবং চোখের পানি হাত দিয়ে মুছে দিতে নিলে মিলি ফোপাতে লাগলো। ঈশানের চোখের পাতা থেকে পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিল, তারপর কপালে গালে অসংখ্য চুমু দিল। মিলি আবেগেই চোখটা বন্ধ করে নিতেই ঈশানোর কাঁপা কাঁপা ঠোঁট জোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিজের বউ ভেবে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তেই কেঁপে উঠল মিলি। ঈশানের টি শার্টের কলারটা 2 হাতে খামচে ধরে ঈশানকে নিজের দিকে টেনে নিল। 5 মিনিট পর ঈশান মিলিকে ছেড়ে দেবার চেষ্টা করলে মিলি ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। মিলি এক হাত ঈশানের চুলগুলো আঁকড়ে ধরতেই ঈশান পাগলিটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আদর আর ভালোবাসা দিতে লাগলো। তো ভালো থাক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।